আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও কমেন্টে। সবাই সবাই চলে আসো, ফ্রেন্ডদের মেনশন দাও যারা ক্লাসের মধ্যে নাই। আজকে আমরা দেখব পুষ্প মঞ্জুরি বিন্যাস। ওকে, তো সবার আগে আমরা এক কাজ করে আমরা বইটা নিয়ে আসি। পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি, ঠিক আছে। দেখো, এখানে একটা শব্দ আছে, দ্যাট ইজ কল মঞ্জুরি কিংবা পুষ্প বিন্যাস। তো প্রশ্ন হলো, মঞ্জুরি শব্দের অর্থ কি? তুমি যদি মঞ্জুরি শব্দের অর্থটা বোঝো তাহলে তোমার জন্য এই টপিকটা সহজ হয়ে যাবে। ওকে, মঞ্জুরি শব্দের অর্থ হলো মঞ্চ। ওকে, মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মঞ্চ। তোমরা জানো মঞ্চের উপর মানুষ দাঁড়ায় থাকে, মঞ্চের উপর অ্যাক্টিং হয়। তাহলে ফুলের ক্ষেত্রে ধরো যাক, এই যে ডাটার মতো যে জিনিসটা দেখো, এইটার নামই কিন্তু মঞ্জুরি। বুঝতে পারছো? তাহলে বলো তো, এর উপরে ফুলের জিনিসগুলো এইভাবে থাকে না, এইরকম করে থাকতে পারে, এরকম করে, এরকম করে থাকতে পারে না? তাহলে মঞ্জুরি বলতে অ্যাকচুয়ালি কোনটা বলছে? এই যে জিনিসটা বলছে মাঝখানে, যেটা তোমরা দেখতে পাচ্ছ অক্ষের মতো, এই জিনিসটার কথা বলছে। ওইটার উপরে যে থাকতেছে, তো মঞ্চের উপরে থাকতেছে, সো মঞ্জুরি মানে হচ্ছে মঞ্চ। ওকে, ডান। এবার আমরা চলে আসি আমাদের টপিকে, যে এই যে মঞ্জুরি যে জিনিসটা দেখতেছো, এটার নাম অ্যাকচুয়ালি মঞ্জুরি দণ্ড। কি নাম? মঞ্জুরি দণ্ড। তাহলে বলো তো, হোয়াট ইজ মঞ্জুরি বা মঞ্চ? সেটা হলো যে পুষ্পগুলো যেইটাতে বিন্যস্ত থাকে, পুষ্পগুলো যেটাতে বিন্যস্ত থাকে সেইটার নাম হচ্ছে মঞ্জুরি। তাহলে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখন আমি তোমাদের আরেকটা ছবি দেখাই, আরেকটা ছবি দেখাই। দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। তোমরা এই দুইটা দেখে বলো তো, এখানে একটা ডিফারেন্স আছে না? এখানে একটা ডিফারেন্স কি? সেটা হলো যে এই মঞ্জুরির উপরে ছোট ছোটগুলা, এই মঞ্জুরির উপরে কি আছে? এই যে দেখো, এগুলো হচ্ছে নবীন পুষ্প, যেগুলো সবার শেষে তৈরি হয়েছে, তাই না? নবীন পুষ্প। আর এইটাতে দেখো একবার নিচের দিকে নবীন পুষ্পগুলা, নবীন পুষ্প। কি কি জিনিস আমরা খেয়াল রাখবো আজকের টপিকের মধ্যে, সেই জিনিসগুলো আমি তোমাকে দেখাচ্ছি, কার দিকে আমরা খেয়াল রাখবো। তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল মঞ্জুরি। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল মঞ্জুরি। তো এখানে মঞ্জুরি আছে, ওখানে মঞ্জুরি আছে, মঞ্জুরির উপর পুষ্পগুলা আছে। কিভাবে আছে ওইটাই আসলে পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস। কিভাবে আছে ওইটাই অ্যাকচুয়ালি পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস। বলো তো কোনটা কিভাবে আছে? আমরা দেখতেছি এই যে এইটা কিভাবে আছে, পুষ্পগুলো কিভাবে আছে, কিভাবে আছে। আমাদের টার্গেট থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে? দিস ইজ মঞ্জুরি, অ্যান্ড এই যে সবুজ কালার, দিস ইজ মঞ্জুরি। এর উপর যে পুষ্পগুলো আছে কিভাবে আছে, এটাই হলো পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস, যেটা আরেকটা নাম হচ্ছে ফ্লোরোসেন্স। ফ্লোরোসেন্স, ফ্লাওয়ার থেকে হচ্ছে পুষ্প, তাহলে ফ্লোরোসেন্স মানে পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস। শব্দটার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে পুরো ছবিটা দেখতেছি, এই ছবিতে একটা দারুণ একটা পার্থক্য আছে। সেটা হলো, এই মঞ্জুরিটার উপরে দেখো ছোটগুলা, এই মঞ্জুরির দেখো উপরে বড়গুলা। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে বুড়া পার্ট কোনটা, বয়স্ক পার্ট কোনটা? এ এ ছবির ক্ষেত্রে নিচে না? বি ছবির ক্ষেত্রে বয়স্ক পুষ্প কোনটা? উপরে না? তাহলে তোমরা আমাকে বলো তো, এইটার ক্ষেত্রে কি হবে? নিচের দিকে ধীরে ধীরে তৈরি হবে, তাই না? আর এটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে উপরের দিকে হবে। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এ এবং বি এর ক্ষেত্রে, তোমরা এবার বলো, এ এবং বি এর ক্ষেত্রে কোনটা বাড়তে থাকবে
অসীম পর্যন্ত বাড়তে থাকবে। বলো এ এবং বি এর ক্ষেত্রে কোনটা বাড়তেই আছে আর কোনটার বৃদ্ধি থেমে গেছে? দেখো পারি কিনা, কোনটা বাড়তে থাকবে বলো? এটা বাড়তেই থাকবে না? তাহলে এখানে একটা শব্দ আছে, সেটা হলো অগ্র উন্মুখ। অগ্রের দিকে বাড়তেছে। তাহলে দিস ইজ কল্ড, একটা শব্দ আমরা দেখলাম অগ্রোন্মুখ। বানানটা ভুল হয়ে গেছে, বানান ভুল হয়ে গেছে, বাট দিস ইজ অগ্রোন্মুখ। এটা বাড়তে থাকে। প্রিয় স্টুডেন্ট, এই ধরনের যেগুলো তোমরা দেখবা দ্যাট ইজ কল্ড রেসিমোস। এই ধরনের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ কল্ড রেসিমোস। আর এই ধরনের যেগুলো পশ্চাৎউন্মুখ মানে নিচের দিকে বাড়তেছে, দিস ইজ কল্ড সাইমোস। এই দুইটাই মাত্র ধরন। ওকে, সাইমোস আর দিস ইজ রেসিমোস। উপরে রেসিমোস, উপরে বৃদ্ধি পাচ্ছে, উপরে রেসিমোস, নিচে তাহলে সাইমোস। ঠিক আছে, উপরে বৃদ্ধি পাচ্ছে রেসিমোস। তাহলে এটা আরো বাড়তে থাকবে, এটা বাড়বে না। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাই, বলো তো, এই যে পুষ্পমঞ্জুরি ফুলটা হলো এই যে এটা, ঠিক আছে, আর এইটা একটা পুষ্পমঞ্জুরি, এইটা ফুল হলো এইটা। তাহলে বলো তো এখানে কোনটা বৃন্তহীন পুষ্প আর কোনটা বৃন্তযুক্ত পুষ্প? বলো, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। বৃন্তহীন কোনটা এবং বৃন্তযুক্ত কোনটা? এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি দিস ইজ বৃন্তহীন। আর এটা কি বলতো? বৃন্তযুক্ত। তাই না? আমরা কিছু পার্থক্য পেলাম। এবার আমরা আমাদের পড়ালেখার মধ্যে ফিরে আসি, বইয়ের মধ্যে ফিরে আসি। দেখো, কাণ্ডের শীর্ষে মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা প্রশাখার উপরে, বলতো এটা যদি একটা কাণ্ড হয়, এইটা যদি একটা কাণ্ড হয়, তাহলে এখান থেকে যদি কিছু আসে তাহলে এটা কি কাক্ষিক মুকুল না? বা এইটাই কি মঞ্জুরিটা না, যেটার উপর ফুল হবে? এইটা তো মঞ্জুরি, তাই না? এটার উপরেই ফুল হবে, তাই না? ফুল হবে, ঠিক কিনা? ওই কথাটাই কিন্তু এই জায়গায় বলছে, সেটা হলো কাণ্ডের শীর্ষে মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন যে শাখা প্রশাখাগুলো দেখতেছি, সেই শাখা প্রশাখাগুলোর নামই হচ্ছে মঞ্জুরি। এই মঞ্জুরির উপরে পুষ্পটা কিভাবে বিন্যস্ত থাকতেছে, সহজ করে তুমি যদি এগুলো নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, এটা নাও লিখতে পারলেও কোনো প্রবলেম নেই। তোমরা বলবা মঞ্জুরির উপরে পুষ্পগুলো কিভাবে বিন্যস্ত আছে, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স বা মঞ্জুরি বিন্যাস। ঠিক আছে, এখন মঞ্জুরি বিন্যাস দুই ধরনের হয়, একটা রেসিমোস, একটা সাইমোস। বলতো রেসিমোস গুলো কি? উপরে গুলো ছোট, উপরের গুলো ছোট, বাড়তেই থাকে। তাহলে সাইমোস গুলো নিচের গুলো ছোট। রেসিমোসটা কি? উপরের দিকে যেহেতু বাড়তে থাকে, তাহলে এর বৃদ্ধিটা হচ্ছে অগ্রোন্মুখ, অগ্র অগ্রোন্মুখ। আর সাইমোসটা তাহলে কি? নিচের দিকে যেহেতু ছোট ছোট গুলা, পশ্চাদুন্মুখ। রাইট? তাহলে এবার আমরা চলে আসি রেসিমোস নিয়ে পড়াশোনা করি। সাইমোস বাদ দাও, এখন তুমি রেসিমোস। আচ্ছা, আমরা সাইমোসটাকে শেষ করি। কোনটা শেষ করবো সুই ভাই? সাইমোসটা আমরা শেষ করবো। আমরা একবারে সাইমোসটা ছোট, এই জন্য আমরা সাইমোসটা শেষ করি। এই যে সাইমোসটা মাত্র 2 লাইন, সাইমোসটা আমরা শেষ করবো এখন। এটা হচ্ছে নিয়ত পুষ্প। নিয়ত পুষ্প শব্দের অর্থ কি বলতো? আচ্ছা, তোমরা এবার আমাকে বলো, যে জিনিসটা বাড়তেছে এটা কি রেগুলার, নাকি যে জিনিসটার বৃদ্ধি একসময় থেমে যাবে আমরা বুঝবো আচ্ছা এটাই তো রেগুলার? কোনটা সুই ভাই? যেটা থেমে যাবে আমরা বুঝতে পারবো আচ্ছা এখান থেকে থেমে গেছে, এই ফুলটা দেখতে এরকমই, রাইট? সেইটাই তো রেগুলার, নিয়ত, প্রতিনিয়ত যে জিনিসটা আমরা দেখি। মানুষ কি 1.5 ফুট লম্বা, 1.5 মিটার লম্বা হবে, রাইট? 1.5 মিটারই। মানুষ কত মিটার? 1.5 মিটার। তাহলে তোমরা আমাকে বলো তো এইটাই রেগুলার না? সারা বাংলাদেশে আমরা তাই দেখতেছি না? আর মানুষ যদি বাড়তে থাকে এটা কি রেগুলার? তাহলে এটা অনিয়ত, নিয়মিত আমরা এটা দেখতে পাই না, রাইট? তাহলে যেটার বৃদ্ধি রহিত হয়
সেইটাকে আমরা বলি নিয়ত বর্ধনশীল, মানে একটা সময় গিয়ে সে থেমে যাবে। কোনটা? শীর্ষ মুকুলের বৃদ্ধিটা রহিত হবে এখানে। এই তোমরা বলো, সাইমোসের ক্ষেত্রে উপরে যেটা, চিন্তা করো, সাইমোসের ক্ষেত্রে উপর একটা বয়স্ক, বয়স্ক কিনা সুই ভাই, তাহলে ওখানে বৃদ্ধি থেমে গেছে? পুষ্পটা বাড়তে বাড়তে এখানে আসছে, এখানকার একটা সবার আগে হয়েছে, বৃদ্ধি কিন্তু থেমে গেছে। তাহলে নিচের দিকে বাড়তেছে, নিচের দিকে আর কতটুকু বাড়বে সুই ভাই? নিচে আর বাড়ার কোনো উপায় নাই, আস্তে আস্তে তো কাণ্ডের সাথে দেখা হবে, রাইট? তাহলে আমরা বলবো দেখো, শীর্ষ মুকুল উপরে যেটা আছে এটা বয়স্ক, এটার বৃদ্ধি থেমে গেছে, রাইট? শীর্ষে যেটা আছে সেটা বয়স্ক ফুল, ওটার বৃদ্ধি থেমে গেছে। ওইটাই বলছে যে শীর্ষ মুকুলের বৃদ্ধিটা রহিত হয়ে গেছে, দ্যাট ইজ সাইমোস, রাইট? দ্যাট ইজ সাইমোস। এবার চলে আসি, মাঝে মাঝে দেখা যায় যে তোমার যে এইরকমই হবে তা কিন্তু না, যে এটা বড়, তারপরটা ছোট, তারপরটা আরো ছোট, তারপরটা আরো ছোট, এইরকমই যে সাইমোসগুলো হবে তা না। মাঝে মাঝে এইরকম হতে পারে, একটা ফুল হইলো থেমে গেল, একটা ফুল হলো থেমে গেল। বলেন তো শীর্ষে যে ফুলটা হয়েছে, জবা ফুলের কথা ভাবেন তো, জবা ফুলটা কি বাড়তেই থাকে? থেমে যায় না? তাহলে আমরা মনে রাখবো জবা ফুল একটা ফুল থাকতে পারে, রাইট? একটা পুষ্প থাকতে পারে। ওইটাই বলছে এখানে যে মাঝে মাঝে একটা পুষ্প সৃষ্টির পর আর সৃষ্টি হয় না, মঞ্জুরি দণ্ডে আর কোনো পুষ্প সৃষ্টি হয় না। তাহলে বলেন জবা কি, কিসের উদাহরণ? সাইমোজের উদাহরণ। এটা এইভাবে মনে রাখবা, সাই জি। এবার আমরা বোর্ডে চলে আসি। কোথায় আসবো আমরা? বোর্ডে চলে আসবো। আমরা কি পড়তেছি বলতো? সাইমোস। তাহলে সাইমোসের উদাহরণ কি হবে বলেন তো? শীর্ষ যেটা আছে, শীর্ষ মুকুলের কি হয়? বৃদ্ধিটা কি হবে? বৃদ্ধি রহিত হবে, থেমে যাবে, রাইট সুই ভাই? তো এই জিনিসটা দেখো, সেটা হলো যে মঞ্জুরি দণ্ডে, মঞ্চ যেটা, মঞ্জুরি দণ্ডে একাধিক পুষ্প থাকে, একাধিক পুষ্প, অর, ভালো করে দেখো, মঞ্জুরি দণ্ডে একটা পুষ্প থাকতে পারে, একটি পুষ্প থাকতে পারে, থাকতে পারে। যেহেতু এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলেছি, এই চ্যাপ্টারে সবসময় জবা ফুলের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, তাই না সুই ভাই? তাহলে এক্সাম্পল বলো জবা, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আমরা ভাবতে পারি, বাট একটা জেনে রাখলেই হবে, জবা। তাহলে ট্রিক কি? সাইমোস উদাহরণ, ট্রিক কি? সাইজি বলে না, লালন সাইজি, লাইক সাইজি। তাহলে সাইতে কি? সাইমোস, আর জিতে জবা, ঠিক না? তাহলে সাইমোজের পড়া কিন্তু শেষ, সাইমোজের পড়া শেষ। তাহলে এবার চলে আসবো রেসিমোসে। কোথায় আসবো? জবা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী, সময় আসলে বুঝতে পারবা। এই ধরনের প্রশ্ন এখন না করে সময়ের জন্য অপেক্ষা করো, যখন বুঝবা তখন দেখবে এইসব প্রশ্ন একটাও নেই। আচ্ছা, সাইমোস যেহেতু শেষ সুবি ভাই, এখন আমাদের রেসিমোস পড়তে হবে। রেসিমোস বেশ কমপ্লিকেটেড এবং রেসিমোসটা খুব আসে। তাহলে এখানে লিখে রাখবো 100%। কি লিখবো আমরা? রেসিমোসটা কিভাবে লিখে রাখবো? 100% লিখে রাখবো যে রেসিমোস থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে ভাই? যেমন দেখেন, রেসিমোসে কয়েকটা ক্লাস আছে, ওকে? এটার নাম রেসিম, এটার নাম স্পাইক, এটার নাম স্পাইকলেট, আরো ওদিকে আছে, কি আছে? আরেকটা নাম হচ্ছে ক্যাপিচুলাম, ওকে? তাহলে আমরা কয়টা পেলাম? 1 2 3 4টা, চারটা পাইলাম না? এখন আমাদের এই চারটা পড়তে হবে। কি করতে হবে? এই চারটা পড়তে হবে। প্রিয় স্টুডেন্ট, আমরা প্রথমে এক কাজ করি, সেটা হলো আমরা প্রথমে রেসিমটা দেখি। রেসিমোস থেকে রেসিম কথাটা আসছে। প্রথম যেটা, একটা এক্সাম্পল দেখেন, দেখেন, শব্দ দেখেন, মঞ্জুরি দণ্ডটা বেশ লম্বা এবং এরা তো অনিয়মিতভাবে বাড়ে না,
শীর্ষে যেহেতু ছোট তাহলে বাড়তেছে, তৈরি হচ্ছে। তাহলে দেখেন মঞ্জুরি দণ্ড লম্বা, অনিয়তভাবে বাড়তেছে, বৃন্ত বৃন্তযুক্ত। তাহলে কয়টা টার্ম হইলো এখানে? 1 2 3, 1 2। আচ্ছা, আমার বাসা থেকে একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি। হ্যাঁ, ফোন আসলে কিন্তু আবার ধরবো। হ্যাঁ, তো ফোন ধরে নাই, আমি কথা বলতে থাকি। আজকে কিউএনএটা চালু করেন। হ্যাঁ ঠিক আছে, আমি কিউএনএটা আজকে চালু করে দেব। সুবি ভাই, তাহলে আমরা রেসিমটা দেখলাম, আমরা একটা স্পাইক এবং স্পাইক লেটটাও দেখি। ঠিক আছে, বলেন তো সুবি ভাই, সবগুলো ক্ষেত্রে সেম না? এখানেও দেখি, দেখেন এখানেও দেখেন মঞ্জুরি দণ্ডটা লম্বা, এইটার সাথে এটা মিলছে না? অনিয়তভাবে বর্ধনশীল, এটাও মিলছে কিনা সুবি ভাই? কিন্তু এই জায়গায় দেখেন বৃন্ত যুক্ত ছিল, এটা কি হয়ে গেল? বৃন্তহীন। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কোথায় ডিফারেন্স দেখলাম এটা একটু মার্ক করে রাখি, যে আমরা 3 নম্বরে এসে ডিফারেন্সটা দেখতেছি। এবার আমরা চলে আসি তার পরেরটাতে। বুঝতেছো তো না? এবার দেখেন, এটা প্রলম্বিত বা মঞ্জুরি দণ্ডটা লম্বা ছিল, এই যে মাঝখানে একটা ছবি এইটা। আরে আশ্চর্য, মঞ্জুরি দণ্ডটা তো বুঝছেন নাকি? মাঝখানে লম্বা ডাটার মতোটা, ওইটা। তো এখানে দেখেন এবার দিছে ছোট ছোট প্রকৃতির, রাইট? ছোট প্রকৃতির মানে মঞ্জুরি দণ্ডটা সংক্ষিপ্ত হয়, গোড়ার দিকে দুটো বর্মাকার, এইটা একটু দেখতে হবে, বর্ম থাকে। আমি একটু পরে তোমাদের বোঝাবো, ঠিক আছে? গোড়ার দিকে একটা বর্ম থাকে। তো যাই হোক না কেন, এখানে আমরা যে জিনিসটা পড়বো, দেখেন অনিয়ত বর্ধনশীল, এটাও অনিয়ত বর্ধনশীল। বৃন্তযুক্ত বৃন্তহীন নিয়ে এখানে কথা নাই, এখানে শুধু বলছে কি 1 নম্বরটাতে পার্থক্য দেখা গেছে। কোনটাতে পার্থক্য দেখা গেছে ভাই? 1 নম্বরে। তো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের একটা বেসিক ছবি দেই এই 3টা জিনিসের, তাইলেই তোমরা বুঝতে পারবা। বলো তো, আমরা কি দেখবো? রেসিম না রেসিমস? রেসিমস, রাইট সুই ভাই? রেসিমসের ক্লাসিফিকেশনে কি কি ছিল? 1 নম্বর ছিল হচ্ছে রেসিম ইটসেলফ, রেসিম। 2 নম্বরটা কি ছিল? স্পাইক। রেসিমসের 4টা শ্রেণী। আর 3 নম্বরটা কি ছিল? স্পাইক লেট। স্পাইক লেট। এই লেট শব্দটা দেখে বলো তো, লিফ আর লিফলেট, লিফটা বড় লিফলেটটা ছোট না? তাহলে স্পাইকটা বড়, স্পাইক লেটটা ছোট, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে বলেন তো, এটা মঞ্জুরি দণ্ডটা কি লম্বা হবে না সুই ভাই? তাহলে এটা কি হবে? খাটো হবে না? খাটো হবে। তাহলে এবার চলে আসি আমরা প্রথম 2টা, এটাও লম্বা, অনিয়ত বর্ধনশীল, এটাও অনিয়ত বর্ধনশীল। লাস্টে যেটা, সেটা হলো বৃন্তযুক্ত, এটা কিছুই ভাই বৃন্তহীন। আর এইটার ক্ষেত্রে কি ছিল? লেট দেখে যেহেতু আমরা বুঝছি খাটো, তাহলে কথা শেষ, মঞ্জুরি দণ্ডটা খাটো। অনিয়ত বর্ধনশীল কিংবা বর্ধনশীল না, এইটা নিয়ে আমরা ভাববো না। বাট এখানে যেটা দেখবো সেটা হলো গোড়ার দিকে 2টা বর্ম আছে, গোড়ার দিকে 2টি বর্ম আছে। আমি তোমাকে দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি, দেখো এটার ছবিটা দেখো, এরকম হবে না? এটার ছবিটা কি এরকম হবে না? হবে কিনা সুই ভাই? লম্বা, অনিয়ত বর্ধনশীল, বৃন্তযুক্ত। তাহলে এইরকম ফুলগুলোর কি বৃন্ত থাকবে কিনা? বৃন্ত থাকবে, বৃন্ত থাকবে, রাইট? বাট এইটাতে কি হবে? বৃন্তহীন। আমি একটা এমনি
ছবি দিলাম আর কি। বলো বুঝছো? এই ফুলের বোটা নাই, তাহলে বলো তো আমরা এই দুটো বুঝছি কিনা? সেম জিনিস, শুধু বৃন্তযুক্ত বৃন্তহীন। বাট এইটাতে আমরা একটু চলে আসি। ধরা যাক সুবি ভাই এটা খাটো, এটা খাটো, তো কিছু একটা আছে এখানে ধরা যাক, ওকে। বাট এই জায়গায় কি আছে, বর্ম আছে, এরকম দুইটা বর্ম আছে। তোমরা একটু ধান গাছের কথা ভাবো তো, ধানের কথা ভাবো তো, ধানের যে খোসাটা থাকে, চালের উপরে যে খোসাটা থাকে, বলো তো বন্ধ করা থাকে না ধানটাকে এরকম করে, চালের খোসাটা যে খুলি চালটা বের হয় কিনা? তাহলে যে ধান, চালের, ধানের নাম শুনছো না তোমরা, গমের নাম শুনছো না, এগুলো অ্যাকচুয়ালি স্পাইকলেটের উদাহরণ। কারণ এগুলো তো বর্ম থাকে, বর্ম মানে কাভার, বুঝতে পারছেন? বর্ম মানে কি? কাভার, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা বইয়ে চলে যাই, আমরা দুইটাই বুঝছি। তো বেসিক পার্থক্য যেটা, সেটা হলো এটা খাটো এবং গোড়ার দিকে দুটো এটা থাকে, আর এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বৃন্তযুক্ত বৃন্তহীন। তো একটা স্টুডেন্ট খুব সহজে মনে রাখতে পারবে। এবার আমরা বইয়ে চলে আসি। দেখো রেসিমের উদাহরণ কি এবং স্পাইকের উদাহরণ কি, আমি উদাহরণ দুটো পড়ি, তারপর আমরা স্পাইকলেটে চলে যাব, ঠিক আছে ভাই? ওকে, দেখো সরেশা, মনে থাকবে? এটা কিন্তু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। রেসিম, রর উপরে স দিলা, নিচে সা দিয়ে দিলা, সরেশা বা সরিষা। কি? সরিষা। এবার চলে আসেন আমরা স্পাইক। স্পাইক কিন্তু হচ্ছে রজনীগন্ধা। ঠিক আছে তো নাকি? এটা হচ্ছে সরিষা, এটা হচ্ছে কই গেল, ওই যে রজনীগন্ধা। এই তোমরা রজনীগন্ধা দেখছো না, এই যে এইরকম না ফুলগুলা, কোনো বৃন্ত আছে এইরকম? রজনীগন্ধা স্টিকের কথা ভাবো তো, বৃন্ত আছে ফুলে, এগুলো আর একটু কাছে লাগাই দাও, তাহলে সুন্দর একটা রজনীগন্ধা হয়ে যাবে। রজনীগন্ধায় কি বৃন্ত আছে? রজনীগন্ধা এরকম মঞ্জুরি আছে, মঞ্জুরির উপরে ফুলগুলা আছে, ফুলের কোনো বোটা নাই, ওকে। তাহলে আমাদের দেখেন সুবি ভাই, সাইমোস পড়া শেষ, রেসিমোসের মধ্যে রেসিম পড়া শেষ, স্পাইক পড়া শেষ। এখন স্পাইক লেট আছে আর ক্যাপিচুলাম আছে, এই দুইটা যদি আমরা পড়ি তাহলে আমাদের এই টপিকটা পড়া খুব ভালো করে শেষ হয়ে যাবে, খুবই ভালোভাবে শেষ হয়ে যাবে, 100% কাভার হয়ে যাবে। সো আমরা স্পাইক লেটে চলে আসি। দেখো এটা তো আমরা জানি যে এখানে এটা ছোট হবে, তাই না সুবি ভাই? মঞ্জুরি দণ্ডটা সংক্ষিপ্ত ছোট হবে, গোড়ার দিকে দুটো বর্ম থাকবে, এরকম একটা, এরকম একটা থাকবে, এগুলো ঢেকে রাখবে পরে, বুঝতে পারছেন? অপুষ্পক গ্লুম থাকে, উপরে একটি সপুষ্পক গ্লুম থাকে, এটা একটু তোমাদের বলি। এরকম আছে, এগুলো পরবর্তীতে ধানটা আটকে রাখে, বুঝছেন সুবি ভাই? বাট এখানে একটা কথা আছে, এইরকম উপরের দিকে, যার মধ্যে ফুলটা একটাতে থাকে, বুঝছেন? ফুলটা একটাতে থাকে, তাহলে আমরা বলতে পারি আমরা ধানের ছবিটা নিয়ে আসি, ধানের ছবিটা নিয়ে আসি, দেখো এই যে দেখো, দেখো এই ছবিটা দেখো, এই যে দেখছো বর্মাকার, বর্ম যেটা। আচ্ছা, তখন আমি যখন বোঝাচ্ছিলাম বর্ম, ওখানে একটু ছোট কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। বর্ম অ্যাকচুয়ালি যে এইটার কথা বলছে, বুঝছো? আমি যখন ফাইট করব, আমার হাতে একটা এরকম থাকে না ঢাল, এইরকম, তাহলে এটা একটা ঢাল, এই যে এটা একটা ঢাল, বুঝছেন সুবি ভাই? এরপরে আমি যে ঢাকনির কথাটা বলছি, এই যে দেখেন সেই ঢাকনিটা, এটা একটা, এটা একটা ঢাকনি। তাহলে আমরা বুঝলাম যে নিচে দুইটা গ্লুম থাকে, গ্লুম এক, গ্লুম দুই, দিস ইজ বর্ম। তার উপরে আবার দুইটা ঢাকনি থাকে, এটা পেলিয়া, এটার নাম হচ্ছে পেলিয়া, আর একটা নাম হচ্ছে লেমা। লেমাটাতে কিন্তু ফুল থাকে, তাহলে এই যে দেখেন ফুল, ল থেকে আমরা মনে রাখবো কি সুবি ভাই? লেমা। ল থেকে আমরা কি মনে রাখবো? লেমা। তাহলে বলো তো যেইটাতে ফুল থাকবে, এই যে এরকম আছে, এখানে ফুলটা আছে, তাহলে এইটার নাম কি, পেলিয়া না লেমা? লেমা। ফুলেমা, এইভাবে মনে রাখবো, ফুল থাকে লেমাতে। তাহলে লেমাটা অ্যাকচুয়ালি পুষ্পক, ফুল থাকে। আর
পেলিয়াটা কি? পেলিয়াটা এক ধরনের ঢাকনির মতো, ওটা তো না থাকলেও চলে। আপনি বলেন তো টিফিন বাটিতে একটা এরকম থাকে, একটা ঢাকনি থাকে। আপনি আমাকে বলেন তো এটাতে আমরা ভাত রাখলাম, ঢাকনির নিচে গিয়ে আমরা তরকারি রাখতে পারবো? পারবো না। তাহলে একটাতেই সবসময় থাকবে আর একটা ঢাকনি থাকবে, এরকম, রাইট? তো তোমরা বলো তো এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা বলো। এই যে পুংকেশর, স্ত্রীকেশর, এগুলো পরে পড়বো আমরা, এটা টপিক সামনে আসবে, বুঝছো কিনা? আমরা রিভিশন দেবো, হ্যাঁ, আজকে আমরা এই জিনিসটা রিভিশন দেবো, এটা তো রিভিশন না দিই আমাদের খবর আছে। আচ্ছা, এবার লাস্ট যেটা সেটা হলো কি কি পড়লাম আমরা সুবি ভাই? আমরা পড়লাম এখান থেকে হচ্ছে রেসিম, স্পাইক, স্পাইকলেট, রাইট? এগুলো হচ্ছে এগুলো রেসিমোসের শ্রেণী বিভাগ। লাস্ট যেটা দ্যাট ইজ কল্ড ক্যাপিচুলাম। কি নাম? দিস ইজ কল্ড ক্যাপিচুলাম। তোমরা আমাকে বলো তো ক্যাপ মানে কি? মাথা না? মাথায় আমরা ক্যাপ দিই না? ক্যাপ মানে কিন্তু মাথা, মাথা বা শির। তাহলে বলো তো এখানে যে মঞ্জুরিটা আছে সেই মঞ্জুরিটা দেখতে কিসের মতো? মাথার মতো মনে হবে, রাইট? এই যে দেখো এই মঞ্জুরিটা, মঞ্জুরির উপরে বাকি সবগুলো একটা মাথার মতো হয়ে আছে না এখানে? দেখো আমার দিকে দেখো, দিস ইজ মঞ্জুরি দণ্ড। এই দণ্ডের উপরে দেখো ফুলটা একটা মাথার মতো হয়ে আছে, ঠিক আছে? তো এই ছবিটা দেখে বলো তো কার কথা মনে পড়তেছে? গাঁদা ফুলের কথা মনে পড়তেছে, আর কিছুই ভাই? সূর্যমুখী, আর কিসের কথা মনে পড়তেছে? যে মানুষ এই দুইটা মনে রাখতে পারে তার কি আর, ওই দেখেন ও বলছে জিনিয়া, জিনিয়ার কথা কি কোথাও বলা আছে এখানে সুবি ভাই? গাঁদা আছে, সূর্যমুখী আছে, জিনিয়াটা কি লেখা যাবে পরীক্ষায় সুবি ভাই? লেখা যাবে না। তাহলে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া ওই ফুলটা কেমন, দরকার কি, যা আছে এগুলো তো আমরা চিনি, তাহলে পরিচিত ফুলের নামগুলো এখানে দিছি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা এক কাজ করি, এখানে আসলে কি কি ঘটনা ঘটছে এটা আমরা একটু দেখি। কি কি ঘটনা ঘটছে সুবি ভাই দেখেন, মঞ্জুরি যে দণ্ডটা, এই যে দণ্ডটা দেখেন, এটা খুব একটা লম্বা হয় নাই, হয়েছে না হয়ে মাথাটা কি হয়ে যায়? স্থূল। স্থূল মানে ভারী হয়, ফুলে যায়, স্ফীত, স্ফীত ফুলে গেছে না? চারপাশে চওড়া একটা প্রশস্ত হয়েছে না? তাহলে স্থিল, স্থূল, স্থূল, স্ফীত, প্রশস্ত হয়, হওয়ার পর যেটা হয় সুবি ভাই, উত্তল হয়েছে না উপরটা, নাকি এরকম হয়েছে? এরকম হয়েছে, উত্তল হয়েছে না মাথাটা? উত্তল আবরণ ধারণ করছে। তাহলে উত্তল পুষ্পাধার, মানে পুষ্পগুলোর আধার, পুষ্পগুলোর ধারক, পুষ্পাধারে পরিণত হয়েছে, রাইট? এই পুষ্পধারকে বলা হয় রিসেপ্টেকল, মানে যে রিসিভ করে, যে ধারণ করে। এবার দেখো পুষ্পধারের উপরে পুষ্পিকাগুলো থাকে, মানে ফুলের পর্ষণগুলা, ছোট 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 পার্টগুলো থাকে, দ্যাট ইজ কল পুষ্পিকা। তো পুষ্পধারের উপরে পুষ্পিকাগুলো আছে দেখো, কেন্দ্রে নলাকৃতি মধ্য পুষ্পিকা, দ্যাট ইজ কল ডিস্ক ফ্লোরেট, আর বাইরের দিকে জিহ্বাকৃতির প্রান্ত পুষ্পিকা থাকে। এই যে দেখো এগুলো কি ডিস্ক ফ্লোরেট না? নলাকৃতি না? নলের মতো। আর এগুলো কি জিব্বার মতো লাগতেছে না? জিব্বার মতো লাগতেছে কিনা? এগুলো বলা হয় রে ফ্লোরেট, বুঝছেন সবি ভাই? মনে না রাখলে কোনো প্রবলেম নাই, মনে না রাখলে কোনো প্রবলেম নাই। আমার শুধু যেটা জানতে হবে ক্যাপিচুলাম কি, হোয়াট ইজ ক্যাপিচুলাম। আচ্ছা ক্যাপ মানে মাথা, তাহলে এটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের মাথার মতো। তাহলে আমরা কি লিখবো? এই যে এইটা, এই যে এইটা মঞ্জুরিটা সংক্ষিপ্ত হবে, মঞ্জুরির উপরটা স্থূল, স্ফীত, প্রশস্ত হবে এবং উপরটা উত্তল হবে। উত্তলটা অ্যাকচুয়ালি পুষ্পাধার হিসেবে কাজ করে বা রিসেপ্টেকল হিসেবে কাজ করে, এবং সেখানে কি থাকবে? বাইরের দিকে জিহ্বাকৃতি রে, আর ভেতরের দিকে হচ্ছে নলাকৃতি ডিস্ক শেপ পুষ্পিকা থাকবে। বুঝছেন সুবি ভাই? পড়া শেষ, ক্যাপিচুলাম পড়া শেষ। সো শেষ। পুষ্পধারের নিচে, এই যে পুষ্পধারের নিচে, এই যে এটা নিচে চক্রাকারে মঞ্জুরি পত্র, চক্রাকারে বিন্যস্ত হয়ে মঞ্জুরি পত্র আবরণ গঠন করে, দরকার নেই এটা। সো দিস ইজ গাদা এবং সূর্যমুখী। প্রিয় স্টুডেন্ট, এখন যদি আমরা রিভিশনে চলে যাই, দেখি তোমরা পারো কিনা। এখন আমরা এক কাজ করি, এইটাই রিভিশনে চলে যাই। স্পাইকলেট, ও সরি, দিস নট স্পাইকলেট, দিস ইজ কিছু ভাই ক্যাপিচুলাম। ক্যাপ মানে কি? মাথা, রাইট? মাথা মানে কি? এরকম সরু, এইরকম কিছু একটা, তাই না সুবি ভাই? তাহলে তোমরা আমাকে বলো তো কি কি হবে,
বলো মঞ্জুরি দণ্ডটা কি হবে? সংক্ষিপ্ত, তাই না? মঞ্জুরি দণ্ডের উপরের পোরশনটা কি হবে দেখেন, স্থূল হয়েছে, স্ফীত হয়েছে, প্রশস্ত হয়েছে, আর উপরের প্রান্তটা কি উত্তল হয়েছে, তাই না সুই ভাই? এখন যদি আপনি এটা এখানে দেখেন যে এগুলো নলাকৃতি, মাঝখানে কি নলাকৃতি আর এদিকে কি জিহ্বাকৃতি, তাই না থাকতেছে। সো দিস ইজ কল্ড ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের এক্সাম্পল কি সুই ভাই? গাদা, সূর্যমুখী। স্টুডেন্ট বলো, গাদা মানে চন্দ্রবিন্দু আছে। তোমরা কি এটা বুঝতে পারছো কিনা বলো? বলো বন্ধুরা, বুঝেছো কিনা? এখন আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। প্রথমে এক্সাম্পল দিবা। সবগুলো এক্সাম্পল, কোনোটাই মিস করা যাবে না। প্রথমে যেটা করবা এক্সাম্পল দিবা, দেখি পারো কিনা সবাই। একসাথে লেখো বাবা, আলাদা আলাদা না করে এক কমেন্টের মধ্যে সব লেখো। আরেকজন কমেন্ট করলে তোমরা কমেন্টে রিপ্লাই দাও বিশাল বিশাল, একটু আনসারটাও দাও এক কমেন্টের মধ্যে। ধান আসলে কিন্তু গম সব সময় আসে, আম আসলে আম জাম একসাথে আসে, বুঝছো? ওকে, ভেরি গুড। সুবাই দেখেন, সরেশা, স্পাইক মানে কি বৃন্তহীন যেটা, তাই না? কি নাম এটা? রজনীগন্ধা, তাই না? স্পাইকলেট ধান গম। ক্যাপিচুলাম কি? গাদা, সূর্যমুখী। আর সাইমস কি ছিল? জবা ছিল। এখন আমি যদি আপনাকে বলি যে এখানে কার কার মঞ্জুরি দণ্ড খুব ছোট সংক্ষিপ্ত, এর মঞ্জুরি দণ্ডটা সংক্ষিপ্ত, এই যে আটটুকু, তাই না সুই ভাই? ধানের ক্ষেত্রেও সংক্ষিপ্ত, তাই না? যদি বলে দীর্ঘ কাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দীর্ঘ, এদের ক্ষেত্রে দীর্ঘ। আর এই দুইটা কি সংক্ষিপ্ত অ্যান্ড সংক্ষিপ্ত, তাই না বলো তো? ওকে, শেষ। আমাদের আর কোনো পড়া নাই এখান থেকে। আমরা কি পড়লাম এতক্ষণ ধরে? পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস, যেটাকে আমরা ইনফ্লোরেসেন্স বলি। এখন এর পরের টপিক আমরা পড়ে ফেলছি, তাই না? এটার পরের টপিকটা আছে ভাই, এস্টিমেশন পড়ে ফেলেছি আমরা। এগুলো নিজেরাই পড়তে পারবা ধীরে ধীরে, এগুলো সময় হলে এগুলো এমনি পারবা। এই যে এগুলো শুধু দেখবা সম্পূর্ণ ফুল কোনটা, জবা একটি সম্পূর্ণ ফুল, ঠিক আছে? জবা একটি উভলিঙ্গ ফুল, ঠিক আছে? এক লিঙ্গ ফুল কোনটা এটা একটু দেখবা। যে লাউ গাছে এক লিঙ্গ ফুল থাকে, এই জন্য লাউ কিন্তু পুরুষ লাউ গাছ এবং স্ত্রী লাউ গাছ দুইটাই একসাথে একই একই কিন্তু জায়গায় লাগাইতে হয়, তাই না সুই? তারপর হচ্ছে সমাঙ্গ ফুল, জবা, মানে জবা রিলেটেড যে যা যা পাবা সেটা দেখবা। সমাঙ্গ মানে কাটলে সবগুলো সম অঙ্গে বিভক্ত হয়, প্রতিসম, অপ্রতিসম, সম। তারপর ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস, এগুলো একটু দেখবা। এবার চলে আসি শুভ এই জিনিসটা, এইটা আমাদের পড়তে হবে। দেখো, গর্ভপাদপুষ্প বা হাইপোগনাস, হাইপোগাইনাস, গর্ভকটি বা পেরিগাইনাস, আর গর্ভর শীর্ষমান হচ্ছে এপিগাইনাস। এই তিনটা ফুলের ছবি এখন আমরা দেখব। তোমাদের আমি একটা জিনিস দেখাই, গর্ভ মানে কি বলতো? গর্ভাশয়ের কথা বলছে।
একটা ফুলের গর্ভাশয়ের কথা বলছে। পাদ বলতে বোঝাইছে যে নিচের দিকে, তাই না? নিচে। বলতো গর্ভকোটি, কোটি মানে কি বোঝাইছে? গর্ভাশয়টি কোমরের কাছে, তাই না? গর্ভ শীর্ষ, তাহলে বলতো গর্ভাশয়টি কি? শীর্ষ, শীর্ষ বা উপরে। এখন দেখেন না সুই ভাই, এই যে প্রথমে আমরা চলে আসি, ও সরি, মানে এই জিনিসটা দেখো আমি আরেকবার বলি। গর্ভ পাদপুষ্প মানে হলো গর্ভাশয় উপরে, বাকি সব নিচে। ঠিক আছে সুই ভাই? ঠিক আছে, তাহলে বলেন তো গর্ভ শীর্ষ মানে কি? গর্ভ, বাকি সব শীর্ষে, গর্ভাশয়টা নিচে। তাহলে নিচে সেকেন্ড ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করবেন। সেকেন্ড ওয়ার্ডটা আলাদা, সামনের ওয়ার্ডটা কিন্তু আলাদা। তাহলে গর্ভ এবং শীর্ষ, শীর্ষ মানে কি? বাকি সব, আর গর্ভ মানে গর্ভ আলাদা। তাহলে বলুন তো গর্ভ হচ্ছে কোথায় থাকবে যদি বাকি সব শীর্ষে থাকে? নিচে থাকবে, রাইট? এই যে দেখেন, গর্ভটা কি কোথায়? নিচে। বাকি সমস্ত উপাদান কোথায়? উপরে। তাহলে গর্ভ শীর্ষ শব্দটা কিন্তু দুইটা আলাদা আলাদা। শীর্ষ বলতে বাকি সব বোঝাচ্ছে, গর্ভ বলতে গর্ভাশয় বোঝাচ্ছে। তাহলে শীর্ষ বলতে বাকি সব উপরে, গর্ভ মানে গর্ভাশয় নিচে, রাইট? আর এই যে এই জায়গায় দেখেন, গর্ভাশয়টা যেখানে, বাকি সব পোরশন দেখেন পাশ থেকে উৎপন্ন হয়েছে, দেখছেন? গর্ভাশয়ের পাশ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? দিস ইজ কল্ড পেরিগাইনাস, গর্ভাশয়ের চারপাশ থেকে উৎপন্ন হয়েছে। দিস ইজ গর্ভপাদপুষ্প, মানে হচ্ছে গর্ভাশয়টা যেখানে থাকুক না কেন বাকি সব নিচে, বাকি সব নিচে। এই দেন গর্ভাশয় উপরে, বাকি সব নিচ থেকে আসছে, দেখছেন? হ্যাঁ, কি বলেন সুবি ভাই? স্টুডেন্টরা তো সব বুঝতেছে। তোমরা কি সব বুঝতেছো? আর কয়েক ক্লাস লাগবে ভাইয়া এই চ্যাপ্টারের? তোমরা কি জানো খুব কষ্ট হয় যখন এই প্রশ্নটা কেউ করে, কয়টা ক্লাস লাগবে এটাতে? কি হয়েছে তোমার? তোমার কলেজ কি তোমার সাইডে চলে গেছে? তোমার বোর্ড পরীক্ষা কি তোমার কালকে? হ্যাঁ জুই ভাই, আর কয়টা ক্লাস লাগবে? মানে ওরা খুব অস্থির ছিল, যত তাড়াতাড়ি পারেন শেষ করে দেন। তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। এটা একটা স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ? বাংলাদেশে দুই কিসিমের স্টুডেন্ট, তিন কিসিমের স্টুডেন্ট আছে। এই যে 3 to 5% যারা বেস্ট স্টুডেন্ট, ঠিক না সুই ভাই? আর এই যে এখানে আছে 50% স্টুডেন্ট, 50 না একটু কমাই দিই, ধরো যাক 40% স্টুডেন্ট। এই এরা হচ্ছে মধ্যবিত্ত টাইপের। আর এই যে বাকি যদি আমরা 45 ধরি, এখানে 55% স্টুডেন্ট আছে, এরা পড়ালেখা করে না, নানা ধরনের ব্যাপার, আইদার আইকিউ কম, কিংবা পড়ালেখা করে না, কিংবা কিংবা হচ্ছে ট্যালেন্টেড কিন্তু পড়ালেখাই করে নাই, দ্যাট ইজ গরিব স্টুডেন্ট। তোমরা কি জানো আমি গরিব বলতে জ্ঞানের গরিব বলতেছি আর কি, পড়ালেখা করে নাই কিংবা আইকিউ নেই পড়ালেখা করার। তো তুমি দেখো, আমি সব সময় এই স্টুডেন্টটার জন্য পড়াই, একটু খেয়াল করো। সবাই আমাকে বলতো ভাই আপনি করেন, ওয়ান শটটা একটু বেশি বেশি নেন, ইউটিউবে একটু বেশি বেশি ভিডিও দেন, সহজ সহজ ভিডিও দেন, 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে দেন। দেখবেন যে পোলাপান যখন বুঝবে যে 1 ঘন্টার মধ্যে রাজীব ভাই ক্লাস শেষ করে দেয়, তখন রাজীব ভাইয়ের কাছে আসবে। কারণ বেশিরভাগ মানুষ পড়তে চায় না সুবি ভাই। এই যে মধ্যবিত্ত, বুঝছো, এরা হচ্ছে সবচেয়ে বেশি স্ক্যাপিস্ট, মানে এরা সবসময় পলায়ন পর, এরা হচ্ছে স্ক্যাপিস্ট। নোট দেন, শিট দেন, অল্প পড়ান, ইত্যাদি ইত্যাদি করেন, ইত্যাদি ইত্যাদি করেন। তোমরা কি দেখো না মেজরিটি স্টুডেন্ট এইরকম না? সব সময় আমি এই শ্রেণীটাকে ঘৃণা করে আসছি। এরা না টপ না লোয়ার ক্লাস, তাই না সুই ভাই? এই স্টুডেন্টদের কিন্তু কমেন্ট এখানে এমনি পাবেন না। আবার এখানে কমেন্ট পাওয়ার মানে এই না যে তার খারাপ,
আছে এরা, এরা কম কমেন্ট করে, এরা পাগলের মতো গিলতেছে, প্রত্যেকটা শব্দ আমাকে ধরতে হবে। এখন দেখো আমার টার্গেট কিন্তু এই যে এইটাকে এদিকে নিয়ে যাওয়া, এই শ্রেণীটাকে আমি একদমই দেখতে পারি না, এবং এই শ্রেণীরা দেখবা রিভিউ দেয় টিচার সম্পর্কে, বায়োলজির কিছু জানে না, ভালো টিচারের কাছে কখনো পড়ে নাই, অনলাইনে এসে টিচার সাজেস্ট করো, অমুকের কাছে পড়ো। বুঝছো? এখন তুমি তুমি দেখো তো কোনটা, তুমি খেয়াল করে দেখো তো, তোমরা সবাই 40-এর মধ্যে। এরা টিচারকে বলে তাড়াতাড়ি পড়ান, কয়টা ক্লাস লাগবে ভাই, কত দিনের মধ্যে শেষ হবে ভাই, বেশি হয়ে যাইতেছে, তাই না সুই ভাই? এরা স্ক্যাপিস্ট, দেয়ার স্ক্যাপিস্ট। এরা এরা কি হয় জানেন, আমি বলছি না যে তোমরা এটা তো যাও, এখান থেকে নিজেকে কনভার্ট করো, যদি এখানে থাকো দ্রুত এখানে চলে যাওয়ার ট্রাই করো, কিন্তু এইটা হইও না। শোনো, বাংলাদেশে দেখবা বেশিরভাগ বেকার কোনগুলো জানো? মূর্খ যেগুলো, সেগুলো কাজ করে খায়, তাদের খানার কোনো অভাব নাই, তারা ব্যবসা ট্যাবসা করে, চায়ের ব্যবসা করে, ইনকাম করে করে দেখবা তোমার থেকে ভালো আছে। আর অল্প কিছু আছে যারা দেখবা রিসার্চ টিসার্চ করে, বিসিএস টিসিএস করছে, কিংবা গবেষণা টবেষণা করতেছে, দেশের বাইরে চলে গেছে, চাকরির জন্য পাগল হইতেছে, বছরের পর বছর বসে থাকে, যে এগুলো জানো, এটাও হয় না। না ওরা চায়ের ব্যবসা শুরু করতে পারে, চায়ের ব্যবসায় কিন্তু চাকরিজীবীর থেকে বেশি ইনকাম, এবং কি ফ্রিডম আছে, না ওরা এই জায়গায় যাইতে পারে। তার মানে এই পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবা, যখন চাকরির পরীক্ষা দিবা, বিসিএস এর পরীক্ষা দিবা, দেখবা হাজার হাজার মানুষ, ওর ভয় লেগে যাবে, এত মানুষ আমি কেমনে হবে, আরে পাগলা তুমি এখানে যাও, এই নাম্বার কখনো দেখো না, তাই না সুই ভাই? তো স্ক্যাপিস্ট যারা, তাদের খবর আছে, স্ক্যাপিস্টদের জন্য কোনো পরামর্শ নাই। স্ক্যাপিস্টদের জন্য পরামর্শ হলো আইদার ইডিয়ট হও, শরম লজ্জা কম থাকবে, কাজ টাজ করে খাইতে পারো ভবিষ্যৎ জীবনে, অথবা চেষ্টা করো ওই 3-5% চলে যাওয়া। দেখো আমি আজকে একটা ফ্র্যাঙ্ক কথা বলি, আমি যখন অনলাইনে পড়ানো শুরু করি, তখন বায়োলজির কেউ পড়াইতো না অনলাইনে, কেউ অনলাইনে পড়াইতো না, আই এম দ্য ফার্স্ট। আমি যখন পড়ানো শুরু করি, যখন আমার কাছে স্টুডেন্ট আসা শুরু করলো, আমি খেয়াল করে দেখলাম যে তোমরা অন্যভাবে নিও, নটরডেমের স্টুডেন্টরা ভালো, তাদের কোশ্চেন প্যাটার্ন, তারা বেশি প্রশ্ন করে, প্রশ্ন দেখে মনে হচ্ছে পড়ালেখা করে এরা। বুঝতে পারছেন সুই ভাই? আপনার কি মনে আছে সেই সময় এনডিসির কিছু পোলাপান ছিল, সবসময় আমাদের কোর্সের মধ্যে সবসময় হাইলাইটেড থাকতো? আমি যে ভালো করে পড়াবো, আমি যে আরো বই পড়বো, আমি যে আরো বেটার করব, এই স্টুডেন্টগুলো আমার এসে গেছে। আমি বলছি না যে ঢাকা কলেজ থেকে ছিল না, বা হলি ক্রস থেকে ছিল না, এখানেও ছিল। ওই যে সবসময় 3-5%। সো ভালো করার কারা শিখাইছে? এই ভালো ভালো স্টুডেন্টগুলো শিখাইছে। বেটার করেন, বেটার বই লেখেন, বেটার ক্লাস সার্ভ করেন, কনসেপ্ট পড়ান, এই স্টুডেন্টগুলো আমার শিখাইছে। তখন আমার মধ্যে একটাই নেশা ছিল, যে আমার কোর্সে কিভাবে এনডিসির স্টুডেন্ট বেশি হবে। আমার একটাই নেশা ছিল, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি খেয়ালই করতাম না, এবং তাই হইতো। যখন তারা আসতো, ভালো হইতো, ভালো ধরনের গ্যাদারিং হইতো, তখন অন্য অন্য কলেজে তো ভালো স্টুডেন্ট আছে সুবি ভাই, আছে না? কম বেশি সব কলেজে ভালো স্টুডেন্ট আছে, সারা দেশে আছে। ওরা তখন আসা শুরু করলো, এবং এমন একটা দারুণ ওয়েদার ছিল যে সব সময় তখন যেটা হইতো, ভালো ভালো স্টুডেন্টরা সব সময় নোট শেয়ার করতেছে, প্রশ্নের মধ্যে কমেন্ট করতেছে সারাক্ষণ ধরে। আর যারা এইরকম, ওরা পাত্তাই পাইতো না এখানে। কারণ আমি তো কখনোই এদের কথা ভাবি না, আমি ভাবছি যারা কিছুই বোঝে না, যারা খুব খারাপ অবস্থায় আছে, আইদার তাদেরকে পৌঁছানো উপরে, না হলে যারা ভালো আছে তাদেরকে আরো ভালো করা। এই মাঝখানের স্টুডেন্টগুলো সবসময় আঘাত দিয়ে গেছে, মাঝখানের স্টুডেন্টগুলো সবসময় রিভিউ দিয়ে বেড়ায়। আমার বায়োলজি হেটার্স গ্রুপে তোমরা জানো আমি কি পরিমাণ ব্লক করে রাখছি স্টুডেন্টদের, মানে ব্যান করে রাখছি গ্রুপের মধ্যে। ইটস অলমোস্ট 10,000 স্টুডেন্ট, 10,000। এই স্টুডেন্টগুলো যখন ব্যান খাইছে, তোমার কি মনে হয় এরা ভবিষ্যৎ জীবনে আমাকে না ভালো কথা বলবে? বলবো না, সবসময় নেগেটিভ রিভিউ দেবে। ওরা গ্রুপে আসছে কর্মাকাণ্ডের জন্য ব্যান খাইছে, ওরা অন্য গ্রুপে গিয়ে ওই কর্মাকাণ্ড করেই নেগেটিভ রিভিউ দিবে। আর যারা কথা কম বলে, এরা ব্যানও খায় নাই, এরা আছেই, এখনো আছে, ওরা আবার গুড রিভিউ দেয় না কোথাও, মনে মনে রাখে। বুঝতে পারছো? সো আইদার গরিব হও, তাহলে যে জিনিসটা শিখবা সেটা হলো কেমনে নিজেকে উন্নত করা যায়। আর উন্নত করার সময় সবসময় এটা স্ক্যাপ করে চলে যাবা, একবার এই পাশে চলে আসবে এখানে। ইটস পসিবল, ভেরি মাচ পসিবল। গরিব হও, যদি এখানে থাকো আইদার নিচে নামো, না হলে এখনই উপরে ওঠো।
দয়া করে এই জায়গায় থাকবে না, ঠিক আছে? আমি যে আমি 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 শাহ আব্দুর রব কলেজ পীরগঞ্জ থেকে আসছি। শাহ আব্দুর রব কলেজে গিয়ে আমার প্রিন্সিপাল, এখনো চলমান প্রিন্সিপালকে গিয়ে বলো, আমাদের কলেজ থেকে তো ইউজুয়ালি খুব ভালো রেজাল্ট হয় না, 2-4 জন ভালো রেজাল্ট করে, যাও গিয়ে জিজ্ঞেস করো, নাম জানে। কত বছর হলো ছবি ভাই? 15 বছর হয়েছে চলে আসছে, 15 বছর ধরে নাম মনে রাখছে। বুঝতে পারছো কেন? ওই সময় কলেজে আমরা এইটাতে ছিলাম ছিলাম কিন্তু এইটাতে আমার মনে আছে স্কুলে আমি কখনো ম্যাথে পাস করতে পারতাম না স্কুলে 1 to 5%, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, কারণ আমার পাটিগণিত খুব কঠিন লাগতো সব সময়। ক্লাস 6-এ আইসা আমি মনে আছে 33 কিংবা 37 পাইছি, এই গল্প আমি সব সময় করি, কারণ তখনও পাটিগণিত ছবি ভাই। ক্লাস সেভেন সেভেন সেভেনে যখন উঠলাম ওই রকমই পাইছি, ক্লাস 8-এ যখন উঠলাম তখন আরেকটু বেশি পাইছি, 55-60-এর মতো। মানে আমার যে উন্নয়ন হইতেছে, আমি যে ভালো স্টুডেন্ট হইতেছি, আমি যে এখান থেকে এদিকে শিফট করতেছি, তখন আমি বুঝতে পারছি। এরপর যখন 9-10-এ চলে আসলাম তখন তো আর পাটিগণিত নাই, এবার আমার কি হয়, এই তো ভালো করা শুরু হয়ে গেল ছবি ভাই। যে মানুষ ম্যাথে পাস করতে পারে না, সেই মানুষ হাই স্কুলে কি এমন করলো, না প্রাইভেট আছে না কিছু আছে, না আমার বাপ মা শিক্ষিত, আমার বাপ মা আমার জীবনে একটা শব্দ শেখায়নি, কারণ আমার মা পড়তে পারে না। তো তোমরা যারা আছো, তোমরা যারা এই যে লাইভ ক্লাস করতেছো, তোমরা যারা দেখতেছো, তোমরা যে যেমনই ভাবো না কেন, নিজের যদি ভাই উন্নয়ন না করাইতে পারো তাহলে খবর আছে, এই যে এদের মতো সারা জীবন চাকরির জন্য করতে হবে। এই যে একজন মানুষ রাস্তার মধ্যে শুয়ে কান্নাকাটি করতেছে যে আমার শেষ বিসিএস ছিল, আমি তো মরে যাবো, যে লোকের আরেকটা স্কেপ প্ল্যান নাই যে আমি এটা না হলে এটা করব, সেই লোকের কাছ থেকে তুমি কি আশা করবা? তোমরা কি জানো এখনো পরীক্ষা নেওয়া শুরু করলে পরীক্ষা দেয় না স্টুডেন্টরা? বিসিএস এর মধ্যে একটা পরীক্ষা ইন টাইমে যে উপস্থিত হইতে হবে, ভোর 6টায় এসে যে হলের সামনে দাঁড়ায় থাকা লাগবে ঢাকা শহরে, এটাও জানে না। তুমি আমারে বলো যে এই মানুষগুলোকে তুমি পরবর্তীতে কি গভর্নমেন্ট চালাইতে পারবা, মিনিস্ট্রি চালাইতে পারবা? পারবা না। তো তোমরা যারা এখনো ক্লাস করো না, তোমরা যারা এখনো এক্সাম দাও না, হবে, বেলা আছে, ট্রাস্ট মি, তোমরা শেষ পর্যন্ত এইরকমই হবা। মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তুমি যখন আমার ক্লাসে আসবা তোমাকে আমার মতো ভদ্রলোকের মতো আচরণ করতে হবে, এরপর বাইরে গিয়ে তুমি যা হবা তাই হবা, একটা কমেন্টও করা যাবে না। আমি প্রশ্ন করব সাথে সাথে উত্তর দিবা, আমি প্রশ্ন করবো না, চুপচাপ বসে থাকবা, ক্লাস করবা। অনেক ভালো স্টুডেন্ট দেখছি, অনেক ভালো করা স্টুডেন্ট দেখছি, চুপ থেকে ভালো করা স্টুডেন্ট দেখছি, বেশি কথা বলে ভালো করা স্টুডেন্ট দেখছি, কিন্তু ইডিয়ট দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, কারণ পুরো ক্লাসের ফ্লোটা দিয়ে নষ্ট করে। তোমাদের বড় ভাই, বড় আপা, সিনিয়র যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবো আমার ব্যাপারে। আমি এই ধরনের স্টুডেন্টকে পড়াতে একদমই আগ্রহী না, আইদার সে যদি নিচে নেমে উপরে ওঠার না চিন্তা করে কিংবা এখান থেকে এদিকে শিফট না করে, একদমই আমি। তোমরা কি জানো যখন আমি এসিএস এ কোর্স ওপেন করি, শোনো, আমি যখন এসিএস এ কোর্স ওপেন করি স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা বলা শুরু করলো, সবাই বলা শুরু করলো যে শুভ্র ভাইয়ের তো এখন খারাপ অবস্থা হবে। শুভ্র ভাই আমার সাথে শেয়ার করছে যে রাজীব ভাই আপনি যখন আসলেন স্বাভাবিকভাবে আমার খারাপ লাগা শুরু হয়েছে। তোমরা কি জানো আমার থেকে ডাবল পরিমাণ স্টুডেন্ট প্রত্যেকদিন ভর্তি হয় শুভ্র ভাইয়ের কোর্সে, তারপরও আমি কেয়ার করি না, তারপরও আমি ফেসবুকের মধ্যে বারবার পোস্ট দেই না, ভিডিও বানাই না, কিছু করি না। হু কেয়ার্স? তোমার দরকার তুমি আমার খুঁজে বাইর করো, তোমার দরকার নাই তুমি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মরো। এই যে যখন আমি যখন এই সামনে লাইটগুলো অফ করছি, তোমরা কি দেখতে পাও না যে এখন ক্লাসরুমটা অন্ধকার হয়ে গেছে? কারণ আমার চোখে প্রবলেম হইতেছে। চোখ তো কোটি টাকা দিয়েও কেনা যায় না পাগলা। এখানে যে পরিমাণ উজ্জ্বল লাইটের মধ্যে আমাদের ক্লাস নেওয়া লাগে, মাঝে মাঝে আমরা ক্লাসই নিই না, প্রচন্ড মাথা ব্যথা করে। তোমার কি মনে হয় টাকা ইনকাম করা অনলাইনে ক্লাস নেওয়া সহজ? তোমরা নিজেরাই দেখো তো গত 2-3 বছরে কতজন অনলাইনে ক্লাস, কোর্স, অর্গানাইজেশন ক্রিয়েট করছে, আবার ফল করছে। আরো প্রত্যেক দিন আসতেছে অর্গানাইজেশন ক্রিয়েট করতেছে, কাজ করতেছে, কিছুদিন পর আবার ফল করতেছে। এত সহজ না তো। আমরা আমাদের জীবন থেকে কি পরিমাণ স্যাক্রিফাইস করছি, হোক না তোমাদের সম্মান কিংবা তোমাদের টাকাটা এটার বিনিময় হোক না, বাট আমরা যে কি পরিমাণ দিছি আমাদের লাইফ থেকে তোমাদের জন্য, এটা তো কাউন্ট করার মতো না। আমার স্টুডেন্টরা মানুষ হবে না, এটা কেমন কথা? প্লিজ
আইদার গরিব হয়ে এদিকে আসার চেষ্টা করো, আর দয়া করে এই ক্লিপ কাটবা না, যে এই ক্লিপ কাটবা তার খবর আছে। আমি এটা ইনডোরে বলছি, আমি এটা ক্লাসের মধ্যে বলছি, এই ক্লিপ কাটবা মানে তোমার খবর আছে। ওকে, আমরা যখন বাংলা শব্দটা দেখতেছিলাম, গর্ভ একটা কথা, লাস্টের পোর্শনটা আরেক কথা। গর্ভ কোথায় থাকবে থাকবে এটা ইস্যু না, পাশের যে কথাটা আছে সেটা বাকি অংশগুলোর কথা বলছে। পাদ মানে নিচে, মানে গর্ভ তখন উপরে যাবে, বাকি অংশগুলো সব নিচে পড়বে। এখন তোমরা আমাকে বলো তো গর্ভটা কোথায়? সব কিছু যদি নিচে হয় তাহলে গর্ভটা উপরে না নিচে? সুই ভাই, সব কিছু যদি নিচে হয় তাহলে গর্ভাশয়টা কোথায়? উপরে। তাহলে এটাকে যদি আমি ইংলিশে কথা বলি তাহলে কি বলবো এটাকে? সুপেরিয়র ওভারি। ওভারিটা কোথায় আছে? উপরে আছে। তাহলে দেখো তোমার কিন্তু এখানেই কনফিউশন হবে। সুপিরিয়র মানে উপরে বলতেছে, আবার বাংলা নামের ক্ষেত্রে এখানে পাদও বলতেছে, নিচে বলতেছে। কনফিউশন হবে না? আবার দেখো, এই যে দেখো এখানে অধিগর্ভ বলছেন, এখানে শব্দটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। এইটা আবার মিনিং একসাথে বলতে হবে, এটার মিনিং একসাথে। এখানে যদি তুমি মিনিং খোঁজো তাহলে হাফ হাফ করে কাটতে হবে, এগুলা কাটতে হবে, যে গর্ভ একদিকে বাকি অংশ আরেক দিকে। বাট তুমি যখন অধিগর্ভ গর্ভাশয় পড়বা এটা একসাথে পড়তে হবে। অধি মানে কি? উপরে। গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, এখানে গর্ভাশয়টা উপরে। তাহলে দেখো এখানে গর্ভাশয় উপরে বলছে, এখানে আবার গর্ভপাদ বলতে নিচে একটা শব্দ টার্ম ব্যবহার করছে, সুপিরিয়র বলে আবার এখানে উপরে বলছে। তার মানে একই জিনিসের তিনটা নাম, তিনটাতেই তোমার ক্যাসাল হবে। আমরা আরেকবার দেখতেছি এক্সারসাইজ। অধগর্ভ গর্ভাশয় কিংবা গর্ভ শীর্ষ। আমি সবগুলো টার্ম লিখতেছি, তারপর আমরা মিলাবো, ঠিক আছে? গর্ভকটি পুষ্প, সুপিরিয়র ওভারি, ইনফেরিয়র ওভারি, আরেকটা আছে হচ্ছে হাফ সুপিরিয়র ওভারি। ওকে, তারপর আমরা কি পেলাম? অধগর্ভ, অধিগর্ভ। অধিগর্ভ গর্ভাশয় আরেকটা টার্ম আমি নিয়ে আসি এখান থেকে, সেটা হলো অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তুমি যখন শব্দগুলো দেখবা এক এক করে সবগুলোই ক্র্যাক করবা, যেখানেই দিক না কেন আটকাইতে যেন পারে। তাহলে সহজগুলো আমরা দেখি। সুপিরিয়র ওভারি, ইনফিরিয়র ওভারি, আর একটা হচ্ছে হাফ সুপিরিয়র ওভারি। আশা করছি এইটা দিয়ে তুমি বুঝতে পারবা, এই যে ওভারিটা দিয়ে তুমি বুঝতে পারবা, ওভারিটা দিয়ে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, বলো তো সুপিরিয়র ওভারি কি? যেখানে ওভারিটা উপরে থাকবে, রাইট? তাহলে বাকি জিনিসগুলো কোথায় থাকবে ভাই? নিচে থাকবে, রাইট? ইনফিরিয়র ওভারি, ওভারিটা নিচে, বাকি জিনিসগুলা উপরে, রাইট? হাফ সুপিরিয়র মানে কি? ওভারি এবং জিনিসগুলা একই জায়গা থেকে উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্র্যাক করলাম। এবার অধগর্ভ গর্ভাশয়, এটা কিন্তু একসাথে বলতে হবে। তাহলে গর্ভাশয়টা অধ মানে নিচে, কোনটা বলেন তো? এটা না? ঠিক কিনা? আবার অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, এটা একসাথে, এটা কিনা? অধগর্ভ। এবার অধিগর্ভতে চলে আসি, অধি মানে হচ্ছে অধিকতর, উপরে। অধিগর্ভ গর্ভাশয় একসাথে, ঠিক কিনা? তাহলে গর্ভাশয়টা অধি বা অধিকতর উপরে, এটা কিনা? মিলতেছে কিনা? তাহলে আমরা 6টা শব্দের ওয়ার্ড দেখলাম। এবার আমরা চলে আসি গর্ভপাদ পুষ্প। তাহলে বলো তো এই দুইটা কি ভাগ করতে হবে না?
গর্ভকটি ভাগ করতে হবে না, আরেকটা কইছি ভাই গর্ভ শীর্ষ, এটা ভাগ করতে হবে না। এবার ভাগ করব, এটা গর্ভাশয় বোঝাচ্ছে, বাকি অংশ বোঝাচ্ছে। এবার বলো বাকি অংশ কোথায় থাকবে? শীর্ষে। গর্ভাশয় তাহলে কোথায়? নিচে। বাকি অংশ শীর্ষে, গর্ভাশয় নিচে। মিলছে কিনা? গর্ভপাদ, গর্ভাশয় কোথায়? যেখানেই থাকুক, পরে বাকি সব অংশগুলো নিচে থাকবে, তাই না? এটা কিনা? আর গর্ভকটি তো সহজে বোঝা যায়, কোমর থেকে যখন বাকি অংশগুলো বের হয়। ওকে, তাহলে আমরা সবগুলো একসাথে বুঝলাম। এবার আমরা এক কাজ করি, একটার নাম দেখি যে সবগুলো শব্দ আমরা এটার ক্ষেত্রে দিই। 3টা নাম পাবো আমরা এটার। 1 নম্বর চলে আসি, অধিগর্ভ গর্ভাশয়, এটা তাই না? অধিগতের উপরে গর্ভাশয়, এইটা না? এটার সাথে মিলছে কিনা? এটা 3টা নাম আমরা বের করব। এবার চলে আসি গর্ভাশয়টা উপরে, যেহেতু সুপিরিয়র ওভারি, এটা কিটা? গর্ভাশয়টা যেহেতু উপরে, বাকি সব নিচে, সব নিচে, সব নিচে, এইটা কিনা? এই বলো মিলছে কিনা? মিলছে কিনা বলো? মিলছে, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই জিনিসটা শেষ, এপিগাইনাস পেরিগাইনাস জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার চলে আসি আমরা প্লাসেন্টেশনে। কিসের ছবি চলে আসছি ভাই? প্লাসেন্টেশনে। প্লাসেন্টেশন বোঝার জন্য এইটার থেকে একটা বেটার ছবি আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড দেবো এখন আমরা। প্লাসেন্টেশন তালাশ আমি তো এখানে হোম পেজে রেখে দিছি। আর তোমরা ওই যে করা যায় কিন্তু, হ্যাঁ, তোমাদের মোবাইলে যে এখানে যাবা, গিয়ে অ্যাড টু হোম পেজ বলে একটা কথা শব্দ আছে, দিলে হোম পেজে যেমন অ্যাপসগুলো থাকে, এই যে এরকম যেমন থাকে এগুলা, এরকম করে কিন্তু তুমি রেখে দিতে পারবা। আমরা রেগুলার রেগুলার আমরা আপডেট করতেছি। ট্রাস্ট মি, এই জিনিসটাতে যে পরিমাণ আমাদের প্ল্যান আছে, তোমার যে কি পরিমাণ টাইম সেভ করে দিবে, তোমরা তো অলরেডি বুঝতে পারছো না টাইম কিভাবে সেভ হইতেছে। এখন কিন্তু সার্চ রেজাল্ট আরও ভালো হয়েছে, আগে বুঝছো প্রথমটাতে হয়তো বা আছে, কিন্তু পরেরটাতে আমি যেটা চাইছি ওইটা আসছো, এখন ওইটা আগে আসে। তাহলে সার্চ রেজাল্টের জন্য আমরা কি করতেছি? ডিপ মেশিন লার্নিং করতেছি। আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না, আমি কনসেপ্টের মানুষ। আমি আসলে কি চাই, কিভাবে চাই, আমি যখন বোঝাই, ডেভেলপমেন্টটা আমাকে ডেভেলপ করে দিচ্ছে। এবং আমরা যে টিমটা নিয়ে কাজ করতেছি, মানে বাংলাদেশের ভালো ভালো সব ডেভেলপার, বুয়েট থেকে শুরু করে সব, এটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য আর কি। ধীরে ধীরে আমি টেকনোলজির দিকে মুভ করতেছি। আমি তো ফিগমা ডিজাইনিং শুরু করছি, মানে এইটা যে ডিজাইনিংটা, হ্যাঁ, সমাপনী কোডন, যদিও আমরা ফুল ডিজাইনটাই পাই নাই, কারণ আমার ডিজাইনটা আর কাউরে দিলে আসতো। এগুলো কিন্তু আমার ডিজাইন করা, যে কীভাবে কীভাবে দেখানো যাবে। সো দিস ইজ লাইক এ পালক। তুমি তোমার জীবনে যত ছোটোখাটো জিনিস শিখে রাখবা, এই জিনিসগুলো তোমার শরীরে পালক হিসাবে ব্যবহার করা হবে, তাই না? দেখো তুমিও সুন্দর, আরেকজন মানুষও সুন্দর, কিন্তু যখন সে একটু চুলটা একটু আঁচড়ায়, সুন্দর লাগে কিনা সুই? লাগে কিনা? সুন্দর একটা শার্ট পরে, কাপড় পরে, আরও সুন্দর লাগে কিনা? তো তোমরাও তোমাদের লাইফে পড়ালেখা যাই করো না কেন, আমি সবসময় বলবো পালক অ্যাড করবো তোমাদের জীবনের সাথে। পালক মানে হচ্ছে স্কিল, ছোটোখাটো সব স্কিল। মানে আমার যখন যেটা নিড হয়, আমি তখন ওইটাতে খুব টাইম ইনভেস্ট করি এই বয়সে আইসা। তো আমি তো আরও ডিজাইন করছি, ওগুলো যখন অ্যাড হইতে থাকবে, তখন তোমরা খুব দারুণ কিছু করতে পারবা। সো দেখো, এই যে সমাপনী কোডন, এই পৃষ্ঠাটাই আমি চাইছি এই পৃষ্ঠাতে আসছে। দেখো টার্মিনেটর কোডন বলে শব্দটা আছে, এটা তো আমরা জানতাম না। আমরা সবসময় জানতাম স্টপ কোডন। দেখো স্টপ কোডনের আরেক নাম হচ্ছে সমাপনী কোডন, আরেক নাম টার্মিনেটর কোডন, যেটাকে আমরা সবসময় স্টপ কোডন নামে পড়ে আসছি, তাই না? তো এটা দারুণ একটা ফিচার। তোমরা কি খুশি হয়েছো না এই জিনিসটা? গতকাল রাত্রে বাংলাদেশের এডটেকে যারা টিচার আছে, সবাই আমারে, মোটামুটি সবাই আমারে মেসেজ করছে, তারা জিনিসটা নিয়ে খুব খুশি হয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তোমরা তো জানো যে ইউজুয়ালি যেটা হয়, টিচারদের দেখতে পারে না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বায়োলজির মোটামুটি সব টিচারের সাথে আমার সুসম্পর্ক, এক দুজন বাদে। সবাই গতকাল রাতে আমার মেসেজ করছে। তো এইটা আমাকে আরও বেশি ইন্সপিরেশন দিছে। তোমরা যত আরও এটা ব্যবহার করবা, আমরা তত বেশি ইন্সপিরেশন পাবো। নগ্নবীজিকে আপলোড হয়েছে মুহিব, কোনো কিছুটা সার্চ দিয়ে একটু দেখাই আমরা।
ওকে, আসবে মুহিম? না আসলে কিন্তু খবর আছে। এই যে দেখো, দেখছো গর্ভপাদ পুষ্প দিয়েছি, সাথে সাথে এটা চলে আসছে। এখন সাথে সাথে দেখো চলে আসছে। এখন পরীক্ষায় যেটা হবে, হ্যাঁ, এপিগাইনাস পেরিগাইনাস দিয়ে ফেলছে। তো যখন এপিগাইনাস পেরিগাইনাস দিবে তুমি তো কনফিউজড হয়ে যাইতে পারো। তো আমি কখনো তোমাকে বলবো না, কিছু কিছু স্টুডেন্ট কিন্তু এইভাবে ব্যবহার করবে। ওয়াশরুমে যাব, ওয়াশরুমে কথা বইলা 1 মিনিট চলে গেছে, 20টা এমসিকিউ এর মধ্যে, মানে 25টা এমসিকিউ এর মধ্যে 20টা দাগাইছে, বাকি আছে কয়টা? 5টা। যে 1-2 মিনিটের মধ্যে দেখো, দেখে এসে সে দাগাই ফেলবে। তোমরা কিন্তু এই কাজ করবা না, নাই করবা? এই কিছুক্ষণ আগে ঝাড়ি দিছি তো কি হয়েছে? আমি তো জানি তোমরা নিজেদের সবাই চেঞ্জ করতে চাও, নইলে তোমাদের আজকে ক্লাস করার কথা না। ওয়াশরুমে মোবাইল থাকে না তো? মোবাইল তো পকেটে থাকে, থাকে কি না? আচ্ছা, এমসিকিউ এর টাইমে বের হতে দেয় না, এটাও ভালো জিনিস। মাঝে মাঝে হয় না এই এমসিকিউটা আসবে, পরীক্ষার হলে ঢোকার আগে শুনছো, সাথে সাথে দেখে তো যাবা, যাবা কি না? ভাইবা চলতেছে কিংবা এক্সাম চলতেছে, বিসিএস এর ধরা যাক ভাইবা চলতেছে, কোন ব্যাংক জবের ভাইবা চলতেছে, ভাইবা বোর্ড থেকে কেউ যদি বের হয়ে এসে বলে আজকে এই প্রশ্নটা করছে, তো আশেপাশে সবাইকে পাগলের মধ্যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে না? করবে কি না? করবে। তো তখন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে, কারণ এটা যে শুধু তোমাদের জন্য তা না, এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসএসসি, এইচএসসি, টিচার, স্টুডেন্ট সবাই ব্যবহার করবে সামনে। নিয়ে যেতে দেয় না, যারা নিয়ে যাইতে পারে তারা নিয়ে যেতে পারে। ওকে, এখন কাজ করতেছে, ভালো লাগতেছে। তোমরা চাইলে এগুলো হচ্ছে বুকমার্ক করে রেখে দিতে পারবা, পরে কিন্তু এই যে বুকমার্ক অপশনে গেলে এই পেজগুলো যেগুলো সেভ করে রাখবা এগুলো পাবা। সো কাজ চলতেছে আর কি। সো আমরা কি দেখতেছিলাম? প্লাসেন্টেশন, রাইট? আচ্ছা, অন্য কোনো বইয়ে প্লাসেন্টেশনটা ভালো আছে কিনা? কয়টা বই দিছো মুহিব? সব বই দিছো? সব লেখকের বই দিছো? আচ্ছা, আমরা দেখি প্লাসেন্টেশনের অন্য স্যারের বইতে কোনো ভালো ছবি আছে কিনা। ওকে, প্লাসেন্টেশন বাংলায় লিখি, কই? অন্য স্যারের বইতে কোনো ভালো ছবি আছে কিনা? এই ছবি ভালো না, এটা ভালো না। এই, তোমরা তো আবুল হাসান স্যারের বই দিছো, আবুল স্যারের বই কই? এটাকে অমরা বিন্যাস লিখি, অমরা বিন্যাস লিখলে যে অনেক আছে। এই ছবিটা ভালো, এই ছবিটা ভালো, দেখছো? মানে আমরা যে ইনস্ট্যান্ট কাজে লাগাইতে পারতেছি, এটা কি বলি তার একটা প্রমাণ। না, এই ছবিটাও আমার ভালো লাগে নাই, বাট আই এম ফিলিং গুড। জুম করা যায় না কেন? জুম করা যায় তো, তোমাদের ফোনে জুম করা যায়, কি বলো? জুম করা যায়? আচ্ছা, যাই হোক, আমরা গুগল থেকে বরং একটা ছবি ডাউনলোড দিই, প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন টাইপস, ইমেজ, এটা একটা ভালো ছবি। 3D কোনো ছবি আছে কিনা? এই যে এটা, এই ছবিটা ভালো, খুবই ভালো। এটা না? সেভ ইমেজেস, ডাউনলোডস করি, এখানে ডাউনলোডস ওপেন হয়েছে।
ভয় লাগে তো পাবলিকলি যখন। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, আমরা একই সাথে প্লাসেন্টেশনটা যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের পড়াটা সহজ হবে। দেখো প্লাসেন্টেশন মানে কি, আমি তোমাদের জিনিসটাকে বোঝাই। প্লাসেন্টেশন জিনিসটা আমি তোমাদের বোঝাই। আচ্ছা ধরো তো এটা একটা ফুলের মাতৃঅক্ষ না, যেটা উদ্ভিদের অংশ, মাতৃঅক্ষ না মহিম, এর উপরে কি গর্ভাশয়টা তৈরি হচ্ছে না, এই যে গর্ভাশয়। আর ধরা যাক দিস ইজ এ গর্ভাশয়, তাহলে এটার নাম কি? ফ্লোরাল অ্যাক্সিস বা ম্যাটারনাল অ্যাক্সিস, এইটার নাম হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় তোমরা একটু দেখো, এই যে গর্ভাশয়ের এখানে কিছু কোষ আছে, দেখছো? এই যে কোষ কিছু আছে, এই কোষগুলো কেবল গ্রো করা শুরু করলো। কি করলো মহিম? গ্রো করা শুরু করলো। দিস ইজ কল প্লাসেন্টা। এটার নাম কি? দিস ইজ কল প্লাসেন্টা। তাহলে এই জিনিসটা কোথায় আছে আমাদের এটা খুঁজে বের করতে হবে। আর প্রশ্ন হলো জিনিসটা কি, এটা তো আমি জানি না। তাহলে আমি এখন তোমাদের এই জিনিসটা দেখাই। তাহলে এটা গর্ভাশয়, এটা মাতৃঅক্ষ। এই যে দেখো এই কোষটা থেকেই ধীরে 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 দেখো উৎপত্তি হতে হতে কি আসলো? ডিম্বক আসলো না? তোমরা বলো তো একটা ডিম্বক আসলো কিনা? ডিম্বক আসলো না মহিম? তাহলে এই যে যে জায়গাটা প্রথম গ্রো করছে এই জায়গাটার নামই ছিল হচ্ছে প্লাসেন্টেশন, প্লাসেন্টা। এবার মানুষের মায়ের কথা দেখি আমরা, আমাদের মায়ের বিষয়ে। মায়েদের জরায়ু হচ্ছে এইটা। এটা হচ্ছে জরায়ু। তোমরা কি জানো এইটা যদি বেবি হয়, দিস ইজ বেবি, এইটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। আর এই যে এখানে থাকে যে জিনিসটা, এটার নাম হচ্ছে প্লাসেন্টা। এটার নাম কি বলতো? প্লাসেন্টা। তাহলে মানুষের ক্ষেত্রেও কি সেম না? দেখো তো মানুষের ক্ষেত্রেও কি সেম না? তোমরা কি জানো বাচ্চা জন্ম দেওয়ার পর বলে না ফুল পড়তেছে কিনা? এই যে এই জিনিসটার নামই হচ্ছে সেই ফুল, এইরকম এটা বের হয়ে আসে, এটাকে বলা হয় ফুল। তোমরা কি শুনছো কখনো এটা? বাচ্চা জন্ম হয়েছে, ফুল পড়ছে। এই ফুলটাই অ্যাকচুয়ালি গর্ভফুল বা প্লাসেন্টা। বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে অমরা। তাহলে প্লাসেন্টা থেকে আসছে এই শব্দটা, প্লাসেন্টা। প্লাসেন্টা মানে হচ্ছে অমরা বা গর্ভফুল, গর্ভফুল। এখন তোমরা এই ছবিটা দেখে বলো তো যে গর্ভাশয়ের নিচ থেকে উঠতেছে নাকি উপর থেকে নামতেছে প্লাসেন্টাটা? দ্রুত কমেন্টের মধ্যে বলো যে এই যে জিনিসটা গর্ভফুলটা, যেটা বেসিক্যালি কি তৈরি করে বলো তো? প্লাসেন্টা থেকে কি তৈরি হচ্ছে? ডিম্বক তৈরি হচ্ছে না? এই যে জিনিসটা তৈরি হলো না, প্লাসেন্টা থেকে ডিম্বক তৈরি হলো না? হইছে। তো এবার বলো তোমরা আমাকে যে এটা যদি গর্ভাশয় হয়, গর্ভাশয়ের নিচ থেকে উঠতেছে না সাইড থেকে উঠতেছে? এবার দেখো এই যে দিস ইজ গর্ভাশয়, দিস ইজ অ্যানাদার গর্ভাশয়। তাহলে এবার বলো এদিক থেকেও তো হতে পারে, পারে কি না? কোনটা এখানে প্লাসেন্টা মুহিব? এই যে এই অংশটা, এই যে এই অংশটা প্লাসেন্টা, তাই না? আবার এদিক থেকে উঠতে পারে, পারে কি না? এটা তো হচ্ছে ডিম্বক। তাহলে এখানে প্লাসেন্টা কোনটা মুহিব? এইটা কি না? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, আমি যদি এপিক্যাল এবং বেজাল বলি, এপিক্যাল প্লাসেন্টা আর একটা যদি বলে বেজাল প্লাসেন্টা, এখানে কোনটা এপিক্যাল কোনটা বেজাল? এটা এ অ্যান্ড দিস ইজ বি। বলো এপিক্যাল প্লাসেন্টা কোনটা আর বেজাল প্লাসেন্টা কোনটা? কয়টা বই দিছো আজকে? মিনিমাম 5-6টা করে বই দিতে হবে। লেকচার পাবলিকেশন আপলোড করছো? আলিম স্যার দিছো, আজমল স্যার দিছো, আজিবুর স্যার দিছো, হাসান স্যার দিছো, মাজদা ম্যাম দিছো? দাও নাই।
তাহলে এটার নাম হচ্ছে এপিক্যাল, বিটার নাম বেজাল। পরীক্ষায় যদি চলে আসে, পরীক্ষায় যদি আসে শীর্ষক প্লাসেন্টা কোনটা আর শীর্ষক অমরা বিন্যাস কোনটা আর হচ্ছে মূলীয় অমরা বিন্যাস কোনটা, বলো। বাংলায় দিলাম শীর্ষক অমরা বিন্যাস এখানে কোনটা আর মূলীয় অমরা বিন্যাস কোনটা। বলো। এপিক্যাল যেটা সেটাই হচ্ছে শীর্ষক, তাই না? আর মূলীয় যেটা সেটা হচ্ছে বেজাল। সো দিস ইজ এ ফর এপিক্যাল, দিস ইজ বি ফর বেজাল, ঠিক কিনা? এখন তোমাকে যদি বলি এটা প্রস্থচ্ছেদ করো তো কেমন লাগবে? এটা প্রস্থচ্ছেদ যদি করতে বলি, বলো তো, নিচ থেকে উঠে আসতেছে না, এরকম না? আচ্ছা ওটা থাকে, এটা প্রস্থচ্ছেদ দেখালে ক্যাচাল হয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্ট, এবার আমরা ছবিতে চলে আসি। আমরা যে ছবি দেখতেছিলাম, এখানে এপিক্যাল কোনটা বেজাল কোনটা, বলো। এখানে বেজাল নাই, আর বেজাল আছে, ওই যে বেজাল, কিন্তু এপিক্যাল নাই এখানে। এপিক্যাল আছে মহিব? তাহলে আমি এখন তোমাদের এই জায়গা থেকে কিছু জিনিস দেখাই। এই জায়গা থেকেই আমি বরং কিছু জিনিস দেখাই। দেখো তো, এটা বেজাল না, নিচ থেকে আসতেছে। এবার তোমরা আমাকে বলো তো, এখানে কি হচ্ছে? চারপাশ থেকে আসতেছে না? এই যে লাল, এই যে লাল, এই যে লাল, বলো চারপাশ থেকে আসতেছে কিনা, প্রাচীর থেকে আসতেছে কিনা? তাহলে এটার নাম কি আমরা প্রাচীর বা প্যারাইটাল বলতে পারি কিনা? প্যারাইটাল অমরা বিন্যাস বলতে পারি কিনা? চারপাশের প্রাচীর থেকে আসতেছে, এই জন্য এটার নাম প্যারাইটাল অমরা বিন্যাস। ওকে, এটাকে আমি বাংলায় যদি জিজ্ঞেস করি যে এটার নাম বহু প্রান্তীয় অমরা বিন্যাস, ভুল হবে? দেখো, এই প্রান্ত থেকেও আসতেছে, এই প্রান্ত থেকেও আসতেছে, ওই প্রান্ত থেকেও আসতেছে, বহু প্রান্তীয় কিনা? ডেফিনেটলি দিস ইজ বহু প্রান্তীয়, রাইট? এবার তোমরা এইটার দিকে তাকাও আর হচ্ছে এইটার দিকে তাকাও, এইটা আর এটা, বলো তো প্রস্থচ্ছেদ না এটা? এইটার ক্ষেত্রে কি হয়েছে জানো? এটা একটা গর্ভাশয়, গর্ভাশয়টার মাঝখানে একটা অক্ষ থাকে, এই অক্ষ থেকে এগুলো তৈরি হয়েছে। তাহলে বলো তো এটা কি এক্সাইল না? অক্ষ বা এক্সিস থেকে উৎপন্ন হয়েছে না অমরাগুলা? এই যে দেখো, দিস ইজ এক্সিস, এখান থেকে উৎপন্ন হচ্ছে 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 হচ্ছে, ঠিক কিনা? সেম ভাবে বলো তো এটাও কি অ্যাক্সিস কিনা? মানে গর্ভাশয় যদি এটা হয়, মাঝখানে একটা এরকম অক্ষ আছে এরকম, সেখান থেকে বের হচ্ছে, তাহলে এটাও কি এক্সাইল কিনা? দুইটাই এক্সাইল কিনা? বাট দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হলো দেখো, এটা চারপাশে কোনো প্রকোষ্ঠ নাই যে আলাদা আলাদা দুইটা দুইটা আমি আলাদা আলাদা ঘরের মধ্যে রাখবো, তা না। এখানে কি করছে, দুইটা দুইটা করে একটা করে ঘর দিয়ে দিছে। দেখো এই যে এই পাশে একটা প্রকোষ্ঠ দিছে, এই পাশে একটা দিছে, এই পাশে একটা দিছে, এই পাশে একটা, এই পাশে একটা, এখানে প্রকোষ্ঠ করা পাঁচটা। তাহলে প্রিয় স্টুডেন্ট, এক্সিস থেকে উৎপন্ন হয় এটাও, এটাও দেখো মাঝখানে যে এক্সিস, এক্সিস থেকে উৎপন্ন হয়েছে ডিম্বকগুলা, বাট এইটার নাম হচ্ছে এক্সাইল বা অক্ষীয়। আর এখানে যেহেতু কোনো ঘর ঘর করে আলাদা করা নাই, এই জন্য বলছে কি এটার নাম ফ্রি সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে মাঝখানে, ওই এক্সিস থেকে আসছে। আর ফ্রি মানে হচ্ছে ফ্রি, মানে এরা সবাই সবার সাথে দেখা করতে পারে, আলাদা আলাদা করে বাউন্ডারি দেওয়া নেই। তোমরা এবার বুঝছো এক্সিস থেকে দুইটাই উৎপন্ন হয়েছে, কিন্তু একটার নাম হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, আর একটা নাম হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল মানে হলো এগুলো প্রকোষ্ঠে বিভক্ত নয়। বুঝছো কিনা সবাই? প্রকোষ্ঠে বিভক্ত নয়। তাহলে আমরা মোটামুটি কিন্তু 4-5 ধরনের শিখে ফেলছি। এবার আমরা বইয়ে চলে আসি। কোথায় আসবো? বইয়ে। এবার দেখো আমরা বইয়ে চলে আসলাম, বলো সবাই দেখো, এটা হলো মাঝখানের অক্ষ, ঘরটার গর্ভাশয়টার অক্ষ। এই অক্ষ থেকে এগুলো বাইরে হয়েছে কিনা? ডিম্বকগুলা মহিম। তাহলে অক্ষ থেকে ডিম্বকগুলো, এগুলো ডিম্বক। তাহলে এই যে এই জায়গাটার নামই হচ্ছে, এই জায়গাটার নামই হচ্ছে প্লাসেন্টা, তাই না? এই যে এইগুলো প্লাসেন্টা, এখান থেকে কিন্তু এই ডিম্বকগুলো আসছে। তাহলে দিস ইজ ফ্রি সেন্ট্রাল আর দিস ইজ অক্ষীয়। ফ্রি সেন্ট্রালের বাংলা হচ্ছে মুক্ত মধ্য, এই যে দেখো এখানে লেখা আছে
এইটা হচ্ছে ওই সেন্ট্রাল থেকে আসে, কিন্তু দেখো ঘরগুলো ভাগ করা হয়েছে যে তুমি দুইটা দুইটা আলাদা আলাদা থাকবা। আর এখানে কি এর সাথে দেখা হয়, এর সাথে এর দেখা হয়, এর সাথে এর দেখা হয়, সবাই ফ্রি। সেন্ট্রাল থেকে এটা আসছে, ফ্রি সেন্ট্রাল বুঝলাম আমরা। দিস ইজ প্যারাইটাল। প্যারাইটাল মানে কি? প্রাচীর থেকে আসছে, দেখো এই প্রাচীর থেকে আসছে, এই প্রাচীর থেকে আসছে, এই প্রাচীর থেকে আসছে। কালো জায়গাটা কিন্তু ফাঁকা জায়গা, হ্যাঁ কালো জায়গাটা ফাঁকা জায়গা। তো দিস ইজ প্যারাইটাল। প্যারাইটাল মানে যারা প্রাচীর থেকে আসে। আর যেহেতু প্রাচীর থেকে আসে তাহলে বিভিন্ন প্রান্তের প্রাচীর থেকে আসতেছে, এই প্রান্ত ওই প্রান্ত ওই প্রান্ত, এজন্য এটার আরেক নাম হলো বহুপ্রান্তীয়। ঠিক আছে মুহিব? এবার আমরা চলে আসি বেজাল। এই যে দেখো নিচ থেকে আসছে না এটা, এই যে আসছে না, আসছে কিনা মুহিব? আর এটা দেখো তো উপর থেকে আসছে কি, এই যে উপর থেকে নেমে আসছে। 2 4 5 পড়ছি। এখন আমরা এইটা দেখবো আর এই যে এইটা দেখবো। সেটা হলো দিস ইজ কল মার্জিনাল। কিটা? মার্জিনাল। বলতো মার্জিন মানে কি? এক প্রান্ত না? বলো মার্জিন মানে কি? এক প্রান্ত না? খাতার মধ্যে আমরা এক মার্জিন থেকে শুরু করি। হ্যাঁ, গলা আটকাইতেছে। বলো বন্ধুরা, মার্জিন মানে আমরা একটা প্রান্ত থেকে, যেমন এটা খাতা মুহিব, খাতার কি এটা মার্জিন না? তাহলে একটা প্রান্তের কথা বলতেছে না? তাহলে এখানেও কিন্তু দেখো এই যে প্রান্ত থেকে এই যে আসতেছে, দেখছো এই যে আসলো, বুঝছো? তাহলে বলো তো দিস ইজ মার্জিনাল, এই যে দেয়াল থেকে আসতেছে, দিস ইজ প্যারাইটাল, দুইটার মধ্যে পার্থক্য কি? সবাই বলো তো দুইটার মধ্যে পার্থক্য কি? কমেন্টে বলো। বলো বলো বলো, মার্জিনাল এবং প্যারাইটালের মধ্যে পার্থক্য কি? মার্জিনাল এবং প্যারাইটালের মধ্যে পার্থক্য কি? মার্জিনালে একটা প্লাসেন্টা আছে, তাই না? এক দিক থেকে আসে বা একটা প্লাসেন্টা আছে। আর প্যারাইটালে দেখো বহু প্রান্ত থেকে আসতেছে, তাহলে অনেকগুলা প্লাসেন্টা আছে, তাই না? এবার আমাকে বলো তো ফ্রি সেন্ট্রাল এবং এক্সাইলের মধ্যে পার্থক্য কি? দুইটাতেই কেন্দ্রীয় অক্ষ থেকে উৎপন্ন হয়, দুটোতেই কেন্দ্রীয় অক্ষ থেকে উৎপন্ন হয়, কিন্তু দুইটাই দুইটাই এক্সিস থেকে উৎপন্ন হয়। কিন্তু এক্সাইলটাতে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ভাগ, কিন্তু এটাতে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ভাগ নাই। বেজাল এবং এপিক্যালের মধ্যে পার্থক্য কি? কোনটা জাস্ট কোন দিক থেকে আসছে, উপর থেকে আসছে নাকি নিচ থেকে আসছে, শেষ। এবার আমরা চলে আসি সুপারফিশিয়াল। কিসে আসবো? সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালটা কিন্তু খুবই ইউনিক। ওকে, দেখো এখানে অনেকগুলো প্রকোষ্ঠ থাকবে, কিন্তু প্রস্থের দিক থেকে প্লাসেন্টাগুলো উৎপন্ন হবে। ঠিক আছে, আমি দেখাই তোমাদের। কিরে মহিব, শেষ? ও আচ্ছা, এইটাতে আছে না? সুপারফিশিয়াল, এই সুপারফিশিয়াল শব্দের অর্থ কিন্তু গাত্রীয়। বলো তো সুপারফিশিয়ালের অ্যান্টোনিম কি? সুপারফিশিয়ালের অ্যান্টোনিম কি তোমরা জানো? সুপারফিশিয়াল মানে উপরে উপরে, তাহলে অ্যান্টোনিম হচ্ছে ডিপ, মানে গভীরে। সুপারফিশিয়াল মানে উপরে, গায়ে গায়ে থাকে। পানির উপরে যদি হয় আমরা বলি সুপারফিশিয়াল, পানির যদি গভীরে হয় তাহলে আমরা বলবো ওটা ডিপ থেকে জন্ম নিয়েছে। তাহলে বলো তো তোমার একটা কষ্ট আছে যেটা তুমি বাইরে কাউকে প্রকাশ করো না, তোমার এই কষ্টটার নাম কি? ডিপ পেইন। আর তোমার একটা কষ্ট আছে তুমি সবাইরে বইলা বেড়াইতেছো, তাহলে এটা কি পেইন? এটা সুপারফিশিয়াল পেইন, রাইট? মাঝে মাঝে বলে না পড়ালেখা কেমন করলি, ডিপ পড়ালেখা করলাম। মাঝে মাঝে কেউ যদি জিজ্ঞেস করে পড়ালেখা কেমন করলি, সুপারফিশিয়াল পড়াশোনা করতেছি, মানে একটু উপরে উপরে দেখে যাইতেছি। ঠিক আছে বন্ধুরা? ওকে, তাহলে আমরা চলে আসি সুপারফিশিয়ালের ক্ষেত্রে। সুপারফিশিয়ালের ক্ষেত্রে যে এখানে যেটা হবে সেটা প্রস্থ প্রাচীর থেকে উৎপন্ন হবে। বলো তো প্রস্থ প্রাচীর হতে গেলে কি এরকম দাগ দিতে হবে না মহিম? তারপর এই যে দিক থেকে উৎপন্ন করতে হবে না, ঠিক কিনা? তাহলে বলো তো এগুলো কি
প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ভাগ হচ্ছে কি না। শর্ত অনুযায়ী যদি আমরা প্রস্থ বরাবর উৎপন্ন করতে চাই প্লাসেন্টা থেকে ডিম্বক, এই জায়গাটা গোলাটার নাম ছিল প্লাসেন্টা আর জিনিসটার নাম কিন্তু ডিম্বক, তাহলে সুপারফিশিয়াল হবে। আমরা যে প্রস্থ থেকে উৎপন্ন করতে চাই তাহলে বহু প্রকোষ্ঠ উৎপন্ন হবে, হবে কিনা মুহিব? তাহলে এবার এই প্রকোষ্ঠ থেকে চলে আসো, এই যে আসতেছে কিনা, এটা উদ্ভিদের নাম বলো তো পারো কিনা? শশা খাইছো না তোমরা? তোমরা শশা দেখবা যে এরকম, ভালো করে দেখবা, শশা ভেতরে এরকম ফাটল থাকে এবং শশার মধ্যে দেখবা যে দেয়াল থেকে আলাদা 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 ঘর 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 থাকে এবং প্রস্থপ্রাচীর থেকে শশার বীজগুলো বের হয়ে আসে। বন্ধুরা সব দেখেছো, সব জানো। এবার আমরা এবার কিসে যাব? এক্সারসাইজ করব হচ্ছে উদাহরণ, ঠিক আছে মুহিব? ওদের আমি কিভাবে মনে রাখাই, সেটা হলো অমরা বিন্যাস। এটা আজকের শেষ টপিক বা প্লাসেন্টেশন। নাকি সময় আছে মুহিব? দেখো তো, আজকে বেশি কথা বলছে। এই সবার আগে আমরা চলে আসি হচ্ছে সহজ, যেটা মূল থেকে উৎপন্ন হবে আর একটা কি উপর থেকে উৎপন্ন হয়। বলো তো এটার নাম কি? বেজাল। বেজাল প্লাসেন্টেশন। এটার নাম কি? এপিক্যাল প্লাসেন্টেশন, তাই না? বেজাল মানে কি? মূলীয়। আর এপিক্যাল মানে কি? এপিক্যাল মানে হচ্ছে শীর্ষক অমরা বিন্যাস। এবার চলে আসুন উদাহরণে। কিসে আসবো? উদাহরণে। বলো তো শীর্ষকের উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো? এইভাবে, ভাইয়া মার্জিনালের এপিক্যালের ডিফারেন্স কি? ও আচ্ছা, মার্জিনাল এবং এপিক্যালের ডিফারেন্স কি? ভালো প্রশ্ন করছে একটা। দেখো, এপিক্যালেরটা ক্ষেত্রে এক দিক থেকে আসতে পারে, এটা এপিক্যাল, সরি দিস ইজ মার্জিনাল, এমনকি এই দিকেও হইতে পারে, কিন্তু এখানে শর্ত আছে। সেটা হলো তুমি যখন এপিক্যাল এবং বেজাল দেখাবো তখন তোমাকে এখানে একটা মাতৃ অক্ষরা দিতে হবে, তাহলে বোঝা যাবে আচ্ছা এটা নিচের দিক থেকে আসছে। এইটা নিচের দিক, তাহলে দেখো উপরের দিক থেকে আসছে না? তাহলে ডিরেকশন দেখানোর জন্য কি উত্তর দক্ষিণ লিখতে হবে কিনা? ঠিক কিনা? আবার মার্জিনাল তো তুমি যখন দিবা, যদি তুমি এটা দাও তাহলে কিন্তু তুমি এখান থেকে আর দিতে পারবা না, অন্য এক দিক থেকে দিতে হবে। তাহলে এবার বলো আমাকে, এটা এপিক্যাল নাকি মার্জিনাল? দেখো, দিস ইজ এপিক্যাল, দিস ইজ বেজাল অ্যান্ড দিস ইজ মার্জিনাল। মার্জিনাল বা এক প্রান্তীয়। কোন প্রান্ত থেকে আসবে? শুধু বেজের দিক থেকে এটা বাদ, এবং এদিক থেকে যেন না আসে এটা বাদ, অন্য যে কোনো দিক থেকে আসলেই হবে। বুঝছো না? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? এপিক্যাল এবং বেজালের ক্ষেত্রে এরাও কিন্তু মার্জিনাল, কিন্তু এদের মানে পজিশনটা স্পেসিফিক। আচ্ছা, সোজা উপর থেকে কিংবা সোজা নিচ থেকে আসবে। মার্জিনালের ক্ষেত্রে যেটা হবে, এখান থেকে উৎপন্ন হতে পারবে না, এখান থেকে পারবে না, এছাড়া যে কোনো জায়গা থেকে উৎপন্ন হবে, দ্যাট ইজ মার্জিনাল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একসাথে আমরা তাহলে মনে রাখবো যে এগুলোর এক্সাম্পল কি, তাই না মুহিম? তাহলে আমি বলি এক্সাম্পল কেমনে মনে রাখবা। সেটা হলো, এটা আমরা মনে রাখবো মর্জিনা মাসি দ্বারা। কি দ্বারা মনে রাখবো মুহিম? মর্জিনা মাসি, হয় না? কেন মনে রাখবো মর্জিনা মাসি? এই যে দেখো, মর্জিনাতে মার্জিনাল, মাতে মটরশুঁটি, শীতে শিম। মটরশুঁটি এবং সিম মনে থাকবে? এটা মনে থাকে, মর্জিনা মাসি। বন্ধুরা মনে থাকবে কিনা বলো? জি না, মনে থাকবে না, পড়তে হবে অনেক বারবার। বুঝো নাই? ম্যাথমেটিক্স কি প্র্যাকটিস না করলে মনে থাকে? ফিজিক্স প্র্যাকটিস না করলে মনে থাকে? থাকে না। তো বায়োলজিটাও বাবা প্র্যাকটিস করতে হবে। দেখি তোমরা 29 জন এখন আছো লাইভে, মানে এখানে তোমরা 29 জনই বলো তো, তোমরা কি, বা ফেসবুকে যারা আছো, তোমরা কি মন খারাপ করছো আমার উপরে তখন যে গালিগালাজগুলো করলাম? মানে খুব মন খারাপ করছো? হ্যাঁ মহিম, কি কইছি তুমি জিগাইতেছো আমারে? ওদেরকে বলছি ওদের অবস্থা খুব খারাপ।
ফেসবুকের মনে হয় গালিগালাজ করে চলে গেছে, করে নাই। আমি আজ পর্যন্ত ওয়েব অ্যাপে ঢুকলামও না, দেখলাম না। না ভাইয়া, মোটেও না। মানে আমি গালিগালাজ করলাম, রাগারাগি করলাম, ওরা একদমই মন খারাপ করে নেই। মন যদি খারাপ না হয় তাহলে কিন্তু খারাপ জিনিস এটা, বুঝছো? চামড়া গন্ডারের হয়ে গেছে তোমাদের। তো তোমাদের আমি এখন তো কথা বললে তো তোমাদের আমি সোজা করতে পারবো না। তোমাদের আমি সোজা করতে পারবো? পারবো না। আমার আমার কাজে এটা, বুঝছো? আমি যদি আমার অফিস আছে, আমার অফিসে প্রচুর খরচ। হ্যাঁ, তোমরা যে টাকা পয়সাগুলো দাও না, 80-90% খরচ হয়ে যায় অফিস সার্ভিস বা নানা কারণের জিনিসে। তো তোমরা আমারে বলো যে আমি যে 2 দিন এদের সাথে হাসি মুখে কথা বলি, এরা কি করে, হা হা বলতে আমার গায়ের সাথে মানে উপরে পড়ে যখন গল্প করবে, ব্যাপারটা এরকম করবে, এবং হয় এইরকম, কাজ করে না এরকম। এরকম আমি হা হা করলাম, একটা গল্প করলাম, ফান করলাম, ওরা হাসতে হাসতে আমার কাছে চলে আসবে, এসে বলবে হা হা হা, রাজীব ভাই আজকে একটু ছুটি লাগবে। তোমরা এবার বলো তো, অফিস চলবে? চলবে না। সো সামটাইমস ইউ হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আমাদের সার্জনদের এটা কিন্তু একটা মটো। মাঝে মাঝে আমাদের মানুষ কাটতে হয় কারণ মানুষটা বাঁচানোর জন্য। বুঝিস? বুঝো নাই? মুহিব, মর্জিনা মাসি, তাহলে মার্জিনালের উদাহরণ কি মুহিব? মটরশুঁটি এবং সিম। এখন পরীক্ষায় আসছে হচ্ছে এক প্রান্তীয়, সাথে সাথে তোমার মনে নাই। আচ্ছা, এক মাসি মনে আছে? নাই। মর্জিনা মাসিতে মনে রাখছিলাম। তাহলে বাংলা এবং ইংলিশ শব্দ দুটোই পড়তে হবে, কারণ এডমিশনে কিন্তু দুইটাই তোমাকে কনফিউজ করতে পারে। ওকে? আচ্ছা, এদিকে আসো। তোর আম্মুর নতুন নতুন বকাঝকার স্টাইল পেয়েছে। আম্মুরা তো ইউজুয়ালি কি করে, ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তোর জন্ম দিয়ে আমি ভুল করেছি, তোর বাপের জন্য আজকে আমার এই অবস্থা, তাই না? এখন তো বড় হয়ে গেছিস, ভালো একটু কঠিন কঠিন কথা শিখতে হবে। আচ্ছা, এপিক্যালে চলে আসো। এপিক্যাল মানে কি শীর্ষক না? আচ্ছা বলো তো, পৃথিবীতে তো টাকার অঙ্কে একজন শীর্ষ ধনী আছে, আছে না? করোনার সময় তোমরা দেখবা বিল গেটস, ইলন মাস্ক কিংবা হচ্ছে অ্যামাজন, জেফ বেজোস, এরাই তো আগে শীর্ষ ধনী ছিল, ছিল কিনা মুহিম? করোনার সময় এরা লালে লাল হয়ে গেছে না? তাহলে আমরা এইভাবে মনে রাখবো, শীর্ষ যখনই আসবে মনে রাখবো এইভাবে, শীর্ষ ধনীরা, মুহিব তো এটা খুব মনে রাখে, শীর্ষ ধনীরা লালে লাল, তাই না? তাহলে শীর্ষ ধনীরা লালে লাল, এইভাবে আমরা শীর্ষকগুলো মনে রাখবো। দেখো, ধনীরা থেকে ধনিয়া, লাল থেকে লাল পাতা, আর কি মুহিম? শেষ তো, আর কিছু আছে? ধনিয়া, লাল পাতা, শেষ তো। শীর্ষ ধনীরা লালে লাল। ওকে? আচ্ছা, খালি তালাশ আসতেছে। আচ্ছা, এবার চলে আসি মূলীয়। লাল পাতা কোনগুলো একটু গুগলে সার্চ করো, লাল পাতা কি জিনিস। তার আগে এখন আমি তোমাদের বলি মূলীয় কি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমাদের মূল চিন্তা ভাবনা কি থাকে? মূলীয়টা আমি এভাবে মনে রাখি, এটা একটু ইমোশনাল ভাবে আমি মনে রাখি। ওকে? আমাদের মূল চিন্তা ভাবনা কি মহিম? হ্যাঁ, এই পৃথিবীতে এসেছি, এই ধরনীতে এসেছি, তাহলে আমরা শুধু কি করব? ভাত খাবো, এই সূর্যের আলো উপভোগ করব, কিন্তু আমরা আবার চাইবো 3 ধরনীতেই যেন আমরা ভালো থাকি। বুঝতে পারছো? 3 ধরনী বলতে পৃথিবী, কবর, দেন আখেরাত, তাই না? আমরা এই পৃথিবীতে আসি এই সূর্যের নিচে, ভাত টাত খাই, জীবনযাপন করি। এরপর আমরা কি চাই? আমরা যেন 3 ধরনীতেই ভালো থাকি। ওইটা ও আবার বলছে বিয়ে করা, অশ্লীল পোলাপানের সাথে আমি ক্লাস করতেছি। মুহিব ভাইয়ের স্বপ্ন এটা। মুহিব ভাইয়ের একটা স্বপ্ন, আল্লাহ, বিয়ের আগে মুহিব ভাই কি টেনশনে থাকে যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, কি এক অবস্থা। এই তো দেখো,
কি মুহিব, আমরা এই পৃথিবীতে আমাদের মূল চিন্তা ভাবনা কি মুহিব, আমাদের বেসিক চিন্তা ভাবনা কি? ভাত খাবো, এই সূর্যের নিচে আমরা জীবন কাটিয়ে দিব, বাট আমরা 3 ধরনীতেই যেন ভালো থাকি, এইটাও আমরা চাইবো একই সাথে। বলো আমাদের বেসিক জিনিস কি এরকমই হবে কিনা? বলো, মনে থাকবে? এই ভাইয়া গুগলে তালাশ পাচ্ছি না, এই গুগলে তালাশ পাওয়া যাবে না তো এখন, এখনো তো এটা অটোমেটিক এসইও হবে। তুমি যেটা করবা গুগলে, দাঁড়াও তোমাকে আমি দেখাই, এটা গুগল না, ইউজুয়ালি কিন্তু এখানে সার্চ করতে নাই, এই যে এই জায়গায় সার্চ করবে, এই যে এইটা উপরের বক্স যেটা আছে এখানে, এখানে গিয়ে www ডট তালাশ বানানটা দেখো, কি এক অবস্থা, www ডট তালাশ বানানটা দেখো, TAALSH, তাই না মুহিব? এসএইচ, তাই না? এরপর .com, TAALSH.com। আই মারছে, ওখানে অনেকগুলো ডব্লিউ হয়ে গেছে না, অনেকগুলো ডব্লিউ হয়ে গেছে। আরে কাট, এই যে এবার চলে আসে, এবার চলে আসে, আসছে না? মুহিব, আমরা শেষের দিকে আছি, আমি একটু ধীরে পড়াইতেছি এটা, কারণ অলরেডি আমরা যে পরিমাণ এক্সাম্পল শিখে আসছি, আমাদের মনে রাখা অলরেডি খুব কঠিন হয়ে আসছে, বুঝছো? এরপর আমরা কি চিন্তা করবো মুহিব? ও, অক্ষীয় বা একজাইল, বলো তো অক্ষীয় বা একজাইল এটা আমরা এক্স দ্বারা মনে রাখতে পারি কিনা? এক্স, তোমরা বলো তো আমরা এক্স কে কি দিব, এক্স প্রেমিকাকে কি দিব মুহিব? আমি বলি তোমাদের, বিয়ে শাদী যখন করবা তখন তোমার বউ, ধরা যাক তোমার এক্স প্রেমিকা এখন বউ হয়ে গেল, তো তুমি যদি গোলাপ নিয়ে এসো বাসায় হুট করে একদিন, সে কিন্তু ধরে ফেলবে, গোলাপ তো দাও না এতদিন, হুট করে আবার গোলাপ দিতেছো কেন, ধরে ফেলবে না? জবা নিয়ে আসবা, জবা নিয়ে আসলে খুব খুশি, ও আচ্ছা আমার চুলে খোপায় দেওয়ার জন্য নিয়ে আসছো, তাই না? তাহলে এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ট্রিকগুলো দিয়ে জীবন সুন্দর করতে হবে। তাহলে এক্স কে কি দিব, গোলাপ না জবা দিব? এক্স বলতে কিন্তু ওয়াইফকে বোঝানো হচ্ছে, কি দেবো মুহেব, কি দিব? জবা দিব, ঠিক আছে? তাহলে বলো তো এক্সাইলের উদাহরণ কি? জবা। আর কি দিব? বাজার করে এনে দিতে হবে না, খালি জবা দিলে হবে? প্রেম যেখানে আর খানা যেখানে নাই, অভাব যেখানে, ভালোবাসা তো জানালা দিয়ে পালাবে। তাহলে আমরা কি দিব মুহিব? ঢেঁড়স দিব রান্না করার জন্য, মানে বাজার করে এনে দিব। গোলাপি রঙের জবা তো ওই যে গোলাপ রঙন জবা, গুলমের উদাহরণ ছিল। এই বলো এক্স কে কি দিব, মানে বউকে কি দিব? এক, জবা দিব, আর বাজার করবো বাজার থেকে, কি ঢেঁড়স বাজার করবো। বউ মানে লেডিস, তাহলে লেডিস ফিঙ্গারই তো বাজার করতে হবে, রাইট? এই মনে থাকবে, মনে থাকবে কি না? ওকে, ভেরি গুড। তাহলে মর্জিনা মাসি গেল, এক্স কে জবা দিলাম। এবার চলে আসি আমরা বেজাল, আমাদের বেসিক চিন্তা ভাবনা, মূল চিন্তা ভাবনা, এই পৃথিবীতে খাবো মানে ভাত ধান, সূর্যের নিচে থাকবো, কিন্তু 3 ধরনীতেই যেন ভালো থাকি, এটা চিন্তা করব, তাই না? আর অ্যাপিক্যাল মানে কি? শীর্ষক, শীর্ষধ্বনিরা লালে লাল, এটাও আমরা পারলাম। এখন শুধু বাকি রইল কি? বাকি রইল হচ্ছে সুপারফিশিয়াল, প্যারাইটাল এবং ফ্রি সেন্ট্রাল, ঠিক কি না? আচ্ছা, এখন আমরা প্যারাইটালটা দেখি, বলো তো প্যারাইটালের বাংলা কি? বহুপ্রান্তীয় না? তো আমি বলি ছোটবেলায় আমরা কিন্তু কেউ সবজি খাইতে চাই না, শাক খাইতে চাই না, প্যারাময় লাগে, লাগে কিনা মহিম? তাহলে যখনই প্যারা কথাটা আসবে তখনই দেখবা যে শশা চলে আসছে। দেখো, ভাতের সাথে খাই শশা, ফ্রুটসের সাথে খাই শশা, তারপর হচ্ছে খিচুড়ির সাথে খাই শশা, তারপর হচ্ছে কাচ্চির সাথে খাই শশা, বিয়ে বাড়িতে খাই শশা, নিজের বাড়িতে খাই শশা, রেস্টুরেন্টে গিয়ে খাই শশা, রাস্তায় খাই শশা, সবখানেই শশা। তো প্যারাদায়ক না ব্যাপারটা? কিংবা বহু জায়গায় শশা কিনা, তাহলে প্যারাদায়ক শশা কিংবা বহু জায়গায় শশা, মানে
প্যারাইটাল বলুক আর বহু প্রান্তীয় বলুক না কেন, শশা কথাটা চলে আসবে। আর বলো তো শশা যখনই আসে তার সাথে সবসময় আর একটা নাম আসে কি? লাউ। কাছাকাছি না? কাছাকাছি কিনা? এই বলো, পারবা কিনা? ভাইয়া সাইন্টিফিক নামগুলো কি লাগবে? আপাতত সাইন্টিফিক নামগুলো পড়ার দরকার নাই, ওগুলো যখন লাগবে আমরা পড়বো। আপাতত লাগবে না। কোনগুলো লাগবে ওগুলো আমি বলে দেবো তোমাদের। টমেটো আসতো এতদিন, শশা টমেটো আসতো, এখন শশা লাউ আসবে। ওকে, আচ্ছা, বহুপ্রান্তীয়। এবার চলে আসে সুপারফিশিয়াল। তোমাদের কি মনে আছে সুপারফিশিয়াল এর অ্যান্টোনিম ছিল ডিপ? ডিপ, পানির নিচে ডিপ, পানির উপরে কি? সুপারফিশিয়াল। পানির গায়ে গায়ে হচ্ছে সুপারফিশিয়াল, গাত্রীয়। তাহলে বলো তো সুপারফিশিয়াল ফুল কোনগুলা? পানিতে সুপারফিশিয়ালি কোন ফুলগুলা থাকে? উপরে উপরে কোন ফুলগুলা থাকে? দেখি পারো কিনা। শাপলা আর শাপলা আর কি? পদ্ম। ইয়েস, শাপলা আর পদ্ম। মনে থাকবে না এটা? মনে থাকবে কি না? প্র্যাকটিস করতে হবে। তোমরা এক কাজ করো, ছোট একটা হচ্ছে নোট করবা, যেখানে তোমরা ওই চ্যাপ্টারে যে ট্রিকগুলো থাকে মনে রাখার জন্য ট্রিকগুলো লিখে রাখবা, যেন এটা তোমার মোবাইলে হচ্ছে মাই নোটসে, কিপ নোটসে থাকে। গুগলের কিন্তু একটা নোটস অপশন পাওয়া যায়, গুগল কিপ বা কিপ নোটস। কিপ নোটসের মধ্যে রেখে দিবা। আর না পারলে চিরকুট আকারে রেখে দিবা টেবিলের সামনে। এই যে এই চ্যাপ্টারে যত ট্রিক্স আছে আমি একবারে পড়ে ফেললাম, পরীক্ষার দিনে দেখবা যে হাইলি এগুলো সেভিয়র হিসেবে কাজ করবে। লাস্ট, ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল, এই যে দেখো নুনিয়া শাক, এটা তোমরা একটু মনে রাখবা। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য হচ্ছে নুনিয়া শাক, রাইট? নুনিয়া শাক। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা রিভিশন করে ক্লাস শেষ করি। ওকে, রিভিশন করে ক্লাস শেষ করি। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। ওকে, আসো। এক, প্রথমে আসে মার্জিনাল, ইংলিশগুলো আমরা দেখি। এরপরে আমরা কিসে আসবো? মার্জিনালের পর হচ্ছে প্যারাইটাল, তারপর কি আসবো? এক্সাইল, তারপর কি আসবো? ফ্রি সেন্ট্রাল, তারপর কি আসবো? সুপারফিশিয়াল, এবং লাস্টের দুইটা মনে রাখা খুব সহজ, 5-6, এপিক্যাল ভেজাল, এপিক্যাল অ্যান্ড ভেজাল। এখন আমরা মানে দেখো, মার্জিনাল মানে কি ছিল বলতো? একটা মার্জিন থেকে উৎপন্ন হতো, তাই না? বাংলা কি? এক প্রান্তীয়। ছবিটার কথা কেমন ছিল? এই যে এরকম, এই যে প্রান্তটা থেকে আসছে। এবার চলে প্যারাইটাল। প্যারাইটাল মানে হলো বহু প্রান্তীয়, তাই না? প্যারাইটাল মানে কিন্তু প্রাচীর। এইটা এই দেখো, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, ঠিক আছে? চলছে এক্সাইল। বাংলা কি বলতো? এক্সিস মানে অক্ষয়, অক্ষীয়, তাই না? এইটা হলো প্রস্থচ্ছেদ, এইটা হলো তার অক্ষ। এই অক্ষ থেকে উৎপন্ন হবে, অক্ষ থেকে উৎপন্ন হবে, তাই না? বাট এগুলোতে কি থাকবে বলতো? পার্টিশন থাকবে না? পার্টিশন থাকবে। কারণ কারণ এই ফ্রি সেন্ট্রাল যেটার বাংলা নাম হচ্ছে মুক্ত মধ্য, এইটার ক্ষেত্রে কিন্তু এইরকম হবে, সেম, কিন্তু উইদাউট পার্টিশন, ঠিক কিনা? হচ্ছে। এবার চলে আসি আমরা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল শব্দের অর্থ কি? উপরে উপরে, গাত্রীয়। গাত্রীয় মানে কি? প্রস্থ প্রাচীর থাকবে, তাই না? প্রস্থ প্রাচীর না? এই যে দিক থেকে উৎপন্ন হবে প্রস্থ প্রাচীর। শশা লাউ মনে আছে না? এরকম হবে। এপিক্যাল মানে কি? বাংলা কি বলতো? শীর্ষক। তাহলে উপর থেকে নেওয়ার জন্য তোমাকে একটা কি দিতে হবে? মাতৃ অক্ষ দিয়ে সাপেক্ষ অবস্থান নিতে হবে, তারপর উপর থেকে আসবে। বেজাল মানে হচ্ছে মূলীয়, মূল থেকে আসবে, তাই না? এই যে এরকম হবে, সাপেক্ষটা দিলাম, এটা মূল থেকে উৎপন্ন হচ্ছে। প্রিয় স্টুডেন্ট, এবার এক্সাম্পলে চলে আসি। মর্জিনাল আমরা কি দ্বারা মনে রাখছি? মর্জিনা মাসি, তাই না মুহিব? মটরশুটি, সিম।
প্যারাইটাল আমরা বা বহুপ্রান্তীয় কিভাবে মনে রাখছি? প্যারা, তাই না মুহিম? প্যারা দ্বারা মনে রাখছি, আর এটা মর্জিনা মাসি দ্বারা মনে রাখছি। মর্জিনা মাসি। প্যারা কি মুহিম? সবখানেই লাউ। লাউ আসলে কি আসে? সরি সরি, প্যারা মানে হচ্ছে সবখানে শশা, শশা আসলে কি আসে? লাউ, তাই না? এবার এক্সাইল বা অক্ষীয়, অক্ষীয় বা এক্স দ্বারা মনে রাখছি, তাই না? এটা আমরা কি দ্বারা মনে রাখছি? এক্স দ্বারা মনে রাখছি। এক্স কে আমরা কি দিব? জবা এবং ঢেঁড়স দিব। এবার চলে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালটা সবারই মনে থাকবে, নুনিয়া শাক। এবার চলে সুপারফিশিয়াল বা গাত্রীয়। গাত্রীয় মানে কি? পানির উপরে। গাত্রীয় শাপলা এবং পদ্ম। এই আচ্ছা, এপিক্যাল মানে শীর্ষক। তাহলে শীর্ষধ্বনিরা লালে লাল ছিল না মুহিম? শীর্ষধ্বনিরা লালে লাল, তাই না মুহিম? তাহলে কি হবে এটা? ধনিয়া লাল পাতা। ওকে, বেজাল। আমাদের বেসিক চিন্তা ভাবনা কি থাকে? বেসিক চিন্তা কি করে? ভাত খাবো, এই সূর্যের নিচে জীবন অতিবাহিত করব। এরপর কি? 3 ধরনেরই আমরা ভালো থাকবো। এই বলো, রিভিশন হয়েছে কিনা? সপ্তাহে 4-5টা ক্লাস নিয়ে অধ্যায় শেষ করে দেন প্লিজ। ইম্পসিবল এটা। সপ্তাহে 4-5টা দিন তো নাই আমার। আমার ক্ষেত্রে যেটা হয় যে সপ্তাহে আমি 3 দিনেই দিতে পারবো, কারণ নতুন ফার্স্ট ইয়ার আসে, তাদের জন্য টাইম রাখতে হয়। পাশাপাশি ভার্সিটি, মেডিকেল এবং অন্যগুলো আছে। তো আমি যেটা করব, আমি তোমাদের হচ্ছে ব্যাকআপ দিব, ব্যাকআপ হিসেবে অন্য চ্যাপ্টারগুলো দিতে পারি তোমরা যদি চাও। এবং এই বোধহয় ব্যাকআপ দেওয়া হয় না কেন? আমাদের ফেসবুক গ্রুপগুলো দাও, গ্রিন রুমে। গ্রিন রুমে খুব দারুণ দারুণ ক্লাস আছে। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিছো? এই তোমরা গ্রিন রুম পাইছো না? সৌরভ ভাইয়া তোমাদের গ্রিন রুমে দিছে কিনা? গ্রিন রুমের একটা ইস্যু আছে, হ্যাঁ, যে দেখা যাবে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 সব ক্লাসে একসাথে, তখন আবার ইস্যু হয়ে যাবে যে অনেকে না পেইড করে গ্রুপের মধ্যে ঢুকে পড়বে। তো আমি কথা বলছি, কথা বলার পর সে হচ্ছে দেওয়ার ব্যবস্থা করতেছে। লাস্টের দিকে ভালো হয়েছে, বাট শুরুতে অনেক হার্ড ছিল। কি অনেক হার্ড ছিল বুঝি নাই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হবে আমাদের। তোমাদের আমি ফেসবুক গ্রুপটাতে দিয়ে দেবো, হ্যাঁ? আমি দেখি কি করা যায়। আল্লাহ হাফেজ। তোমাদের সামনে আরও কিন্তু ঝাড়ি আছে, কিন্তু দয়া করে ক্লাসের ক্লিপ কাটবা না, ওকে? অনেক ভালো ছড়াইতে হবে তা না, জাস্ট ক্লিপ কাটবা না। থ্যাংক ইউ। কিউএনএ, কিউএনএ মোহেব, কিউএনএ, কিউএনএ। ডান। প্রশ্ন করো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ফয়েজ আপনি ওই ফয়েজ আহমেদ। জি ভাই, ওকে, বলো। ভাই আপনি ওই পুষ্প বিন্যাসের ভিতরে বলছিলেন যে লেমার উপরে ফুল থাকে, কিন্তু আপনার স্যারের বইয়ে তো লেখা আছে পেলিয়ার উপরে পুষ্প থাকে। এটা যদি একটু ক্লিয়ার করতেন। পেলিয়া লেমা কি এলোমেলো হয়েছে? যদি হয়ে থাকে, বইয়ে যেটা আছে ওইটাই, হ্যাঁ? জি যদি আমার এলোমেলো হয়ে থাকে তাহলে বইয়েরটা ফলো করবো। জি। ওকে, ঠিক আচ্ছা আছে। ভাই, আরেকটা কথা। হ্যাঁ, ভাইয়া, এই বাকি সাইকেল গুলো যদি লঞ্চ করতেন আর আমাদেরকে যদি আর্কাইভ কিছু সেকশন দিতেন। আমাদের প্রত্যেকজনের কলেজে কিছুদিন পরে পরীক্ষা। আগের দিন আমাদের অনেক কলেজে তো আছেই, বোটানি জুলজি দুটোটা একসাথে পড়ায়, কারণ আমাদের একটা আকাঙ্ক্ষা আর কি।
আচ্ছা, আমি এটা নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু হয় কি যে লোক দায়িত্বে আছে সেই লোকের সাথে রিচ করা কিংবা কাজ করে নেওয়া খুব টাফ, যে কারণে মাঝে মাঝে আমরা অনেকগুলো জিনিস দেরিতে করে ফেলি। আমি আজকেই বলে দিচ্ছি, বাকি যেন অ্যাকচুয়ালি তো তোমাদের 4টা সাইকেল, বাকি সাইকেলগুলো যেন লঞ্চ করে দেয় এবং সবগুলোতে যেন আর্কাইভের ব্যবস্থা করে। ঠিক আছে, চিন্তা করো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা ভাই, এইটা আসসালামু যদি না আলাইকুম হয়, ভাইয়া। আগের ভাই জন, আমার লাস্ট কোশ্চেন। ইয়েস প্লিজ। আচ্ছা ভাইয়া, এটা যদি না হয় তাহলে আমাদের প্রায় প্রত্যেক কলেজে প্রথম অধ্যায়টা পড়ানো শেষ হয়ে গেছে। হুম হুম। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে যদি সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায় টার্ন করি তাহলে আমাদের অনেকের ভালো হবে। রক্ত রক্ত সংবহন তন্ত্র, এটা কিন্তু করা যায় ভাইয়া। দেখা গেছে তো আমরা প্রথম অধ্যায়টা একটু শেষে করি, কলেজেরও অনেক উপকার হবে। আচ্ছা, পরীক্ষা ও সামনে। এইটা নিয়ে আমার একটা তুমি ভালো বলছো, একটা ভালো সাজেশনও আছে। আহ, তোমরা দেখবো বায়োলজি হেটার্স ইউটিউব চ্যানেলে 1 নম্বর চ্যাপ্টারটা আমি এত ডিটেইল পড়াইছি। কেউ যদি 46 লেকচার আছে। 46 লেকচার, কিছু ছোট ক্লাস 2-4 মিনিটের, কিছু বড় ক্লাস, হ্যাঁ, কেউ যদি ওইটা পড়ে তাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তো এই ভাইয়া, তো ঠিক আছে, তোমরা যদি কাউরে কোনো হ্যাঁ হ্যাঁ, দেখতাম যে এটা তো ফ্রি লেকচার আছে, যার ইমার্জেন্সি প্রয়োজন সে ইউটিউব থেকে দেখতে পারে। কারণ আমরা পেইডে যদি চতুর্থটা শুরু করি, ঠিক আছে, ওকে এটাই। ওকে, ভালো বলছো, আমারও এরকম প্ল্যান ছিল। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তুমি তোমার ভাই মাইক্রোফোন অফ আসসালামু করো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ভাই আপনি নোটপ্যাডে যেগুলো লেখেন সেগুলো ওয়েবে আপলোড দেওয়া হয় না, শুধুমাত্র বইয়ের নোটগুলো আপলোড দেওয়া হয়, বইয়ের যে পেজটা পিডিএফ। না, এইটা তো দেওয়া হয়, নোট 3 যেটা, এটা তো দেওয়া হয় না মুহিব? না ভাই দেওয়া হয় না। এই স্লাইডটা তোমরা দাও না আপলোড, মুহিব? আচ্ছা, শোনো শোনো, দুইটাই দেওয়া হয়। এটা তো ফেসবুকে যায়, তাই না? আর ওইটা কোথায় যায়? জোরে বলো, জোরে বলো। ফেসবুকে দুইটাই দাও। ওই ব্যাপে কোনটা যায়? বইয়েরটা যাবে না, ওই ব্যাপে সবসময় এটা যাবে। বুঝতে পারছো? বইয়েরটা এবং এইটা ফেসবুকে তো দিবাই, কিন্তু ওয়েব অ্যাপে সবসময় এটা যাবে, নোট 3 যাবে। আচ্ছা, তুমি করবা ক্লাসের ওই ক্যাপশন থেকে, এই যে ভিডিওটা আজকে দেখতেছো ফেসবুকে, ক্যাপশন থেকে গিয়ে পাবা। ওকে, কারণ ওয়েব অ্যাপে একসাথে 2টা পিডিএফ দেওয়া যায় না, এটা একটা ইস্যু আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। মুহিব একটু জুম করে দাও তো, আমি দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া এই সাইকাসের গঠনের বৈশিষ্ট্য ছিল যে সেখানে পল্লবপত্র বলছে যে শাখা শিরা বিহীন। এখানে শিরা বলতে কি রেকিসটাকে বোঝানো হয়েছে যে কি বলছে? এখানে বলছে পল্লবপত্র শাখা শিরা বিহীন এবং সুস্পষ্ট একটি মধ্যশিরা থাকে। তা মধ্যশিরাটা কি ভাইয়া রেকিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্য শিরাটা রেখিস। ভাইয়া তাহলে এটা শিরা বিহীন কেমনে? এটা তো সাব রেকিসে বিভক্ত হয়। না 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 না। শোনো, একটা পাতার কিন্তু শিরা কথাটা আসলে কিন্তু রেখিসের কথাটা আসার কথা না, বুঝতে পারছো? যখন এই বইগুলো যখন ইংরেজি থেকে কনভার্ট করছে বাংলায়, তখন অনুবাদ করতে গিয়ে এই জিনিসগুলো করছে। অনুবাদ করতে গিয়ে এই আকামগুলো করছে যে আমরা মধ্যশিরা কোনটা বোঝাচ্ছি, উপশিরা কোনটা বোঝাচ্ছি, নাকি রেখিসটাই বোঝাচ্ছি, এগুলো নিয়ে কথা বলে নাই। তো তুমি জানো রেখিস কোনটা। রেখিসের পরে যে আঁকা বাঁকা, যেমন আম গাছের পাতাতে দেখো বা কাঁঠাল গাছের পাতাতে দেখো, রেখিস তো একটা থাকেই, ওটা রেখিস। এরপর যে আঁকা বাঁকা বা সোজা সোজা জিনিসগুলো, দোজ আর শিরা, উপশিরা। তুমি কি বুঝছো? সাইকাসের বা নগ্নবীজির পাতায় রেখিস থাকে, সাব রেখিস থাকে, এটা তুমি জানো, কারণ ওইটা তো যৌগিক পাতা। এরপর যদি শিরা উপশিরা বলে এবং ওই শিরা উপশিরা দ্বারা যদি রেখিসকে বোঝাইলো, এটা এটা কিন্তু ইস্যু না, তুমি কিন্তু জানো, কনসেপ্ট জিনিসটা জানো। তুমি বুঝতে পারছো? আর
এত ডিপ পড়লো না, হ্যাঁ জি। পড়ার সময় বুঝবা, বাট এত ডিপ পড়লো না, পরে পরে কিন্তু একটু সমস্যা হইতো। ভাইয়া বলো। একদিন একদিন মানে কেমনে রিভিশনের জন্য রাখি, তো এজন্য আপনি যতটুকু পড়ান ততটুকু মাথায় আয়ত্ত করার জন্য একটু চেষ্টা করি আর কি। একদিক থেকে ভালো, ভালো জিনিস পড়ার চেষ্টা করতে, ইটস ওকে, বাট পড়ো পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাই, একটা আউট অফ আজকের ক্লাস আর কি, ফয়জা, হাইড্রা সম্পর্কে। যদি এমন ওই হাইড্রাতে লেখা থাকে, হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে না, হাইড্রাতে হচ্ছে কোনো স্টার জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। আবার অন্তঃকোষীয় পরিপাকের ভিতরে লেখা ছিল যে ওইখানে অ্যামাইলেজ এনজাইম গ্লুকোজে পরিণত করে। অ্যামাইলেজ এনজাইম তো শর্করার উপরে কাজ করে, তাহলে যদি পরিপাকে না হয় আবার শর্করা জাতীয় খাদ্যের আবার অ্যামাইলেজের কি দরকার? আমি বুঝতে পারছি, অ্যামাইলো মানেই কিন্তু স্টার্স, ভালো জিনিস বলছো। আচ্ছা আমি ওইটা দেখবো, দেখে কি অবস্থা নেক্সট ক্লাসে তুমি একটু মনে করাই দিও, নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আজকের টপিকের বাইরে এটা, আচ্ছা জি। তুমি ভালো জিনিস বলছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। শুনতে এবি, পাচ্ছেন? ইয়েস এবি রহমান। আজকে যে আমরা অমরা বিন্যাসটা পড়লাম, ওদিকে কি গর্ভাশয়ের লম্বচ্ছেদ এটা দেখাইছে নাকি প্রস্থচ্ছেদটা দেখাইছে? আচ্ছা, এই যে এখানে যেটা দেখতেছো না, এই যে দেখো, এইটা কিন্তু হচ্ছে এই পাশে কাটছে, বুঝছো? এই যে এটা ইটস নট প্রস্থচ্ছেদ, এটা কিন্তু লম্বচ্ছেদ। এই যে এইটা আর এইটা, এটা লম্বচ্ছেদ। এটা তো বুঝতে পারছো তাই না? একদিকে কেটে জি, জি। দেখাইতেছে আচ্ছা উপর থেকে নামছে, বাট এইটা কিন্তু প্রস্থচ্ছেদ তাই না? শশা কাটলে তো আমরা এরকম দেখতে পাই, জি। এটা প্রস্থচ্ছেদ, আচ্ছা, বুঝছি ভাই। এগুলো প্রস্থচ্ছেদ। জি। জি। আর ভাই আর একটা প্রশ্ন ছিল যে বায়োলজি এটার যে ওয়েবসাইট আছে, ওইখানে যে দাগানো বইগুলো ছিল, ওটা করলে কি আমাদের একাডেমিকও কভার হবে নাকি শুধু এটা অ্যাডমিশনের জন্য? ওটা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশনকে ফোকাস করে করা, আর ইউজুয়ালি মেডিকেলের যা আমরা পড়ি তার থেকে বেশি একাডেমিকে পড়তে হয়। তুমি ওইটা পড়বা, অবশ্যই ওইটা পড়বা, যতটুকু হয় হয়ে যাবে। দেখো 70-80% তোমার একাডেমিকটা হয়ে যাচ্ছে, ওকে? আচ্ছা ভাই। ওইটা পড়বা, থ্যাংক ইউ। ওইটা আমল করার ট্রাই করবা। আর শোনো শোনো, দাগানো বইয়ের আমাদের এই বছরের আপডেট দাগানো বই আছে, তো আপডেট দাগানো বইগুলো আমরা ওখানে দিয়ে দিব, তুমি ওখান থেকে করে নিতে পারবা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, কোশ্চেন নাই মহিম। সবাইকে ধন্যবাদ, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।